হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমি সম্ভাবনা, আর আজকে আমরা আমাদের ওয়ান শর্ট সিরিজের এর পরের যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাশন করব, যেটা হচ্ছে আমাদের দ্রবণ বা সলিউশন। ওকে, তোমরা জানো যে এর আগে আমরা আমাদের যে পদার্থের কঠিন অবস্থা, সেই পদার্থের কঠিন অবস্থা নিয়ে আমরা এর আগে কথা বলেছি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পদার্থের যে তরল অবস্থা, তার একটা মডিফাইড ভার্সন, যেটা হচ্ছে আমাদের দ্রবণ বা সলিউশন। সেই জিনিসটাকে নিয়ে আজকে আমরা আমাদের এই ওয়ান শট ভিডিওর মধ্যে ডিসকাশন করব। আশা করি যে তোমাদের পড়াশুনো কিন্তু খুবই ভালো করে চলছে, কারণ তোমাদের এইচএস এর জন্য কিন্তু একদমই বেশি টাইম নেই। সেই জন্যই কিন্তু আমরা ছোট্ট একটা ক্রিস্প ফরম্যাটে যেটা করতে চাইছি, যে তোমাদেরকে টোটাল চ্যাপ্টারটাকে রিভিশন করিয়ে দিতে চাইছি খুবই তোমাদেরকে ছোট একটা টাইমের মধ্যে। সেজন্যই কিন্তু আমাদের এই ওয়ান শর্ট ভিডিওগুলোকে নিয়ে আসা। আমি আশা করব যে তোমরা এই ভিডিওগুলো দেখার সাথে সাথে অন্যান্য বাকি যে সমস্ত ভিডিওগুলো হচ্ছে, বাকি সমস্ত সাবজেক্টের যে ভিডিওগুলো হচ্ছে এখানে এই চ্যানেলে, তোমরা কিন্তু সেই জিনিসগুলোকেও ভালো মতো করে ফলো করছো। তোমরা যদি এই প্রপার এই জিনিসগুলোকে যদি দেখতে পারো ঠিকঠাক মতো করে, তাহলে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু খুবই ভালো, তোমরা একটা রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো এরকম যদি তোমাদের কারোর হয়ে থাকে যে তোমাদের এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, আমি তোমাদেরকে ডেফিনেটলি সাজেস্ট করবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে কিন্তু আরো অনেক অনেক নতুন জিনিস আসতে চলেছে। তোমরা জানো আমরা এবিটি এর যে সলিউশন আছে, সেই সলিউশনও কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু করা শুরু করে দিয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু নিজেদের পড়াশোনার প্রিপারেশনটাকে আরো বেটার করার জন্য লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর সেটার মধ্যে দিয়ে আজকে আমরা আমাদের চ্যাপ্টারটা স্টার্ট করছি, দ্যাট ইজ আমাদের দ্রবণ। আজকে আমরা দ্রবণকে নিয়ে আমাদের একদম হার্ট অ্যান্ড সোল আমরা এই দ্রবণকে দেব। এই টোটাল চ্যাপ্টারটাকে আমরা আজকে এই ভিডিওটা 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণেরই হোক সেটার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব। তাহলে দ্রবণ বলতে আমরা কি বুঝি? দ্রবণের মধ্যে আমরা কি জানি? দুটো পোর্শন থাকবে, একটাকে আমরা বলবো দ্রাবক, একটাকে আমরা বলবো দ্রাবক। একটাকে আমরা বলবো দ্রাবক, একটাকে আমরা বলছি দ্রাবক। এখানে এই যে আমরা নুন আর জলের একটা সলিউশন নিয়েছি, নুন আর জলের একটা সলিউশন নিয়েছি, যেই সলিউশনটার মধ্যে নুন জলের এই সলিউশনের মধ্যে আমরা নুনটাকে বলেছি সলিউট বা আমাদের দ্রাবক, আর আমরা জলকে বলেছি হচ্ছে সলভেন্ট। জলকে আমরা বলেছি সলভেন্ট। আর নুন আর জল একসাথে মিশে গিয়ে আমাদের কি তৈরি করছে? নুন আর জল একসাথে মিলে গিয়ে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের সলিউশন, যেটা হচ্ছে সল্ট ওয়াটার সলিউশন। যদি আমরা এই নুনের সাথে চিনিও মিশিয়ে দিতাম, তাহলে নুন চিনি জলের সলিউশন, যেটাকে আমরা স্যালাইন ওয়াটারও বলে থাকি, এই স্যালাইন ওয়াটারও কিন্তু আমরা এখান থেকে, বা শরবত কাইন্ড, সেগুলোও কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে এই জিনিসটাকে আমরা এখান থেকে বুঝতে পারলাম। তাহলে এখানে যদি আমরা নুনের জায়গায় জাস্ট চিনি ইউজ করতাম তাহলেও আমরা পারতাম। এরকম প্রচুর প্রচুর জিনিস আছে যেগুলোকে যদি আমরা জলের সাথে মেশাই, জলটাকে আমরা এখানে সলভেন্ট হিসেবে নিচ্ছি, জলের জায়গায় আমরা অন্য আরো কিছু নিতে পারি সলভেন্ট হিসেবে। সেই জিনিসগুলোকে যখন আমরা এখানে ইনকর্পোরেট করছি, তখন সেটাকে আমরা কি বলছি? আমার সলিউশন। ওকে, তো সলিউশনের আমরা কি দেখলাম? সলিউশনের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে আমাদের দ্রাবক, একটা হচ্ছে আমাদের দ্রাবক। তাহলে সলিউশন কাকে বলছে? যে দুই বা ততোধিক কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সমসত্ব মিশ্রণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, সমসত্ব মিশ্রণ, যার প্রতিটি উপাদানের আপেক্ষিক পরিমাণকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা যায়, তাকে আমরা কি বলবো? দ্রবণ। দাগটা একদম টেরা হয়ে গেছে, যাই হোক, সোজা করে, জাস্ট আ মিনিট। নির্দিষ্ট সীমা পর্যন্ত যদি পরিবর্তিত করা যায়, তাহলে তাকে আমরা কি বলবো? দ্রবণ। যদি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এটাকে আমরা পরিবর্তন করতে পারি, তার বাইরে এটাকে পরিবর্তন কিন্তু করা যাবে না। এখন যেমন ধরো এখানে বলেছে সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ মানে কি? যে দুটোর একটাই সত্তা, যেটাকে আমরা বলি না দো জিসমে এক জান, ওই টাইপের, যে একটাই সত্তা হয়ে যাচ্ছে এতে। যে আমাদের যে সলিউটটা কি আসছিল? সলিড কন্ডিশনে ছিল, ক্রিস্টালাইন, নুন ক্রিস্টালাইন ইন নেচার। সেখান থেকে আমরা কি পাচ্ছি? ওয়াটার, লিকুইড ইন নেচার। এই দুটো একসাথে মিশে গিয়ে কি হচ্ছে? লিকুইড স্টেটে চলে যাচ্ছে, দুটো লিকুইড স্টেটে চলে যাচ্ছে। তার মানে কি? এই দুটো কিন্তু আলাদা আলাদা সত্তার মধ্যে নেই, এটা কিন্তু এখন একটাই সত্তা, ওর একটাই পরিচয়। এখন না ও নুন, না ও জল, এখনো নুন জলের মিশ্রণ, এখনো নুন জলের মিশ্রণ। ওকে, নুন ওয়েট জল হয়ে গেছে এখানে, তো এটা নুন জলের মিশ্রণ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এইটাতে কি হচ্ছে? যেটা সত্তাটা এক হয়ে যাচ্ছে, দুটো জিনিস একসাথে কম্বাইন করে সেম টাইপের একটা সেম, মানে যে জিনিসটা তৈরি করছে তার সত্তাটা সেম। টোটাল জায়গায় থেকে যদি ধরো আমরা এই নুন চিনি জলের যেখান থেকে, এখান থেকে যদি আমরা একটা পোর্শন বের করি, এখানে আমরা নুনের জলের যেরকম কনসেন্ট্রেশন, যা টেস্ট যা পাবো, যদি আমরা এখান থেকেও নিই সেম পাবো। এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে সমসত্ব মিশ্রণ। আর কি বলছি?
নির্দিষ্ট টাইম পর্যন্ত এদের যে ভলিউমটাকে, পরিমাণটাকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন নুনের পরিমাণ আমরা একটু বাড়ালাম বা কমালাম, জলের পরিমাণ আমরা একটু বাড়ালাম বা কমালাম, তাহলে একটা দ্রবণ হয়। কিন্তু যদি ধরো এমন একটা অ্যাব্রাপ্ট কোনো কিছু একটা বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম, তাহলে কিন্তু সেটা আর দ্রবণ থাকবে না। কোনো কিছুকে আমরা একটা অ্যাব্রাপ্ট পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে দিই, তাহলে কিন্তু সেটা আর দ্রবণ থাকবে না। এখন ধরো যদি আমরা চিন্তা করে দেখি যে যদি আমরা 1 বালতি নুনের মধ্যে যদি আমরা 1 ঢাকনা জল ঢালি, তাহলে সেটা কি সলিউবল হবে? কোনোদিনও হবে না। তার মানে কি আমরা এটা বলতে পারবো যে নুন জলের মধ্যে সলিউবল হয় না? কেন হচ্ছে না? আমরা দুটোর প্রপোর্শনকে একদমই আলাদাই কিছু একটা নিয়ে নিয়েছি। সেই আলাদাই কোনো কিছু একটা আজীব আমাদেরকে করতে হবে না। আমরা যেটা করব যে যতটুকুনি প্রপোর্শনের মধ্যে চেঞ্জ আনা যায়, সেটা কি হচ্ছে আমাদের লিমিটটা নিজেদের বুঝতে হবে। নিজেদের লিমিটটা আমাদেরকে বুঝতে হবে। সেরকমই হচ্ছে এখানে। যেমন ধরো যে ব্যাপারটা যদি এরকম হয় যে আমাদের নিজেদের ডেইলি একটা রুটিন আছে, সেট আছে যে আজকে আমি আমার এই জিনিসগুলোকে কমপ্লিট করব, এই পড়াগুলো, এই চ্যাপ্টার, এই কোয়েশ্চেন সলভ করব, এই জিনিসগুলোকে আজকে হচ্ছে আমি আমার কমপ্লিট করবো, রাইট? এবার যদি ধরো তার মধ্যে থেকে আমাদের মনে হয় যে না এতটা বেশি পড়লে তো একটু বোরিং লাগছে, তো একটা কাজ করি 5 মিনিটের জন্য একটু কোথা থেকে হেঁটে আসি। বা ধরো আমার মনে হলো যে আমি 5 মিনিট একটু গান শুনে নিলাম, তাহলে আমার ভালো লাগছে, 5 মিনিট গান শুনে আমি আবার আমার পড়াটাকে স্টার্ট করছি। কিন্তু তাহলে কি হচ্ছে, সেটাকে আমি আমার যে গোলটা সেটা রিচ করতে গিয়ে আমি কিছুটা সার্টেন অ্যামাউন্ট অফ চেঞ্জেস হচ্ছে আনছি, চেঞ্জেস আনছি, যার জন্য আমার সেখানে আমার রুটিনে, এখানে আমার দ্রবণে কোনো রকমের কোনো চেঞ্জেস হচ্ছে না। কিন্তু এবার যদি আমি সেখানে 5 মিনিট গানও করব, 5 মিনিট গান শুনবো, তারপরে আমি ঘুরতেও বেরোবো, গেমও খেলবো, ফোনও ঘাঁটবো, ইউটিউবে কোনো একটা ভিডিও দেখবো, আমি আবার সিনেমাও দেখবো, যদি আমি এত কিছুই এর ভেতরে ঢোকাতে চাই, তাহলে আলটিমেটলি কিন্তু আমি যে আমার নিজের দিনের একটা রুটিন বানিয়েছি যে আমি এই পড়াগুলোকে আজকে পড়ে নিয়ে কমপ্লিট করবো, সেই জিনিসটাই কিন্তু আমার করা হবে না। হবে কি? হবে না। তাহলে সেই জন্যই যখন আমরা চেঞ্জেস আনবো, চেঞ্জেসটাকে আমাদের এরকম ভাবে আনতে হবে যাতে আমাদের মেন গোল থেকে যেন সে আমাদেরকে চেঞ্জ, মানে আমাদের আমরা যেন কি কি বলে সেটাকে, যে আমরা যেন মানে তোমার দিকটা থেকে দিকভ্রষ্ট না হয়ে যায়, সেই জিনিসটাকে হচ্ছে আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সেজন্যই যখন আমরা সলিউশনও বানাবো, তার মধ্যে আমরা চেঞ্জেসটা এমনই আনবো যাতে সেটা সলিউশনটা চেঞ্জ হয়েও সলিউশনই থাকে, দ্রবণই থাকে। বোঝা গেছে কথাটা? তাহলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে লাইফের দ্রবণের দুটো জিনিস আমরা একবারে এখান থেকে শিখে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন, কি হলো বোঝা গেল? সলিউশনের দুটো পার্ট, একটা হচ্ছে আমাদের দ্রাব আর একটা পার্ট হচ্ছে আমাদের দ্রাবক, একটা হচ্ছে আমাদের দ্রাব আর একটা হচ্ছে দ্রাবক। ওকে, এবার তাহলে আমাদের দ্রাব কোনটা দ্রাবক কোনটা? দ্রাব কোনটাকে বলেছে যে দুটি পদার্থের সমসত্ব মিশ্রণে বা সমন্বয়ে উৎপন্ন যে পদার্থটি আপেক্ষিক পরিমাণ কম, যার আপেক্ষিক পরিমাণ কম, জানি যাকে দেখে মনে হচ্ছে না এর পরিমাণটা কম আছে। যেমন যদি আমরা নুন চিনি জলের মিশ্রণের কথা বলি, তাহলে জল আর নুনের মধ্যে আমাদের কার পরিমাণটা আমরা এখানে কম পাচ্ছি? নুনের। আমরা নুনের পরিমাণটা এখানে কম পাচ্ছি, আপেক্ষিক পরিমাণ কম। আর অপর পদার্থে দ্রবীভূত অবস্থায় থাকে, অপর পদার্থে দ্রবীভূত অবস্থায় থাকে। নুন আর জল, নুনটা কি হচ্ছে জলের মধ্যে দ্রবীভূত হয়ে গেছে, ডিজলভ হয়ে গেছে, দ্রবীভূত অবস্থায় থাকে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হচ্ছে দ্রাবক। সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হচ্ছে আমাদের দ্রাবক। ক্লিয়ার? দ্রাবক কাকে বলছি? যখন এই দুটো পদার্থের মিশ্রণেই আমরা কোনো একটা জিনিসকে তৈরি করব, কিন্তু যেই পদার্থটার পরিমাণ আমাদের তুলনামূলকভাবে আপেক্ষিকভাবে বেশি, কি বলছে? যে যার আপেক্ষিক পরিমাণ বেশি, অর্থাৎ যে পদার্থটি অপর পদার্থকে দ্রবীভূত করে, যে অপর পদার্থকে দ্রবীভূত করছে, কে দ্রবীভূত করছে? আমাদের নুন দ্রবীভূত হচ্ছে। নুনকে দ্রবীভূত করছে কে? জল করছে। সেজন্যই নুন আমাদের হচ্ছে দ্রাবক আর জল আমাদের কি হচ্ছে? দ্রাবক। যে দ্রবীভূত করছে, কে দ্রবীভূত করছে? জল দ্রবীভূত করছে। এবং যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থাকে নির্ভর মানে নির্ধারণ করে, যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থাকে নির্দেশ করে। ওকে, এটার ভৌত ভৌত অবস্থা কি ছিল? তরল। সলিউশনের ভৌত অবস্থা আমাদের কি? তরল। তার মানে কি আমাদের যে সলভেন্টের বা আমাদের দ্রাবকের যে ভৌত অবস্থা, সেই ভৌত অবস্থাই আমাদের সলিউশনেরও ভৌত অবস্থা। তার মানে সেখান থেকে আমরা কি বলতে পারছি? যে এই ভৌত অবস্থাটা হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি, এটাই হচ্ছে আমাদের দ্রাবক। কাকে বলে? তাহলে আমাদের দ্রাবক আর দ্রাবক এই দুটো দিয়ে আমাদের একটা জিনিস গঠিত হচ্ছে। তাহলে সেখান থেকে আমরা দ্রাবক কাকে বলে, দ্রাবক কাকে বলে, এই জিনিসটা বুঝতে পারি। এখান থেকে আমরা আরেকটা জিনিস কি বলতে পারি? যে আমাদের দ্রবণ যেটা হয়, দ্রবণ আমাদের কি হয়? দ্রাবক প্লাস দ্রাবক। দ্রবণ আমাদের কি হয়? দ্রাবক প্লাস দ্রাবক। ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট যেটা আমরা এখন করব যে আমাদের দ্রবণের বৈশিষ্ট্য। এই যে আমরা দ্রবণের কথা বলছি, তাহলে প্রত্যেকটা
প্রত্যেকটা জিনিসের যখন কিছু ক্যারেক্টারিস্টিক থাকবে, আমরা যখন কঠিন পড়েছিলাম আমরা কঠিনের কিন্তু বৈশিষ্ট্য পড়েছিলাম, কঠিনের আমরা ক্যারেক্টারিস্টিক পড়েছিলাম, তাহলে এখন আমরা যেটা করবো দ্যাট ইজ আমাদের দ্রবণের বৈশিষ্ট্য। দ্রবণে আমাদের যা আছে সেই দ্রবণের আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি সেই জিনিসটার উপরে এখন আমরা ফোকাস করব। ওকে, দ্রবণের বৈশিষ্ট্যের মধ্যে আমাদের ফার্স্ট কি আছে, যে দ্রবণের মধ্যে দ্রাবের কণাগুলি দ্রাবকের সঙ্গে সমসত্ত্বভাবে মিশে থাকে। দ্রাবের কণা দ্রাবকের কণার সাথে সমসত্ত্বভাবে মিশে থাকে, ফার্স্ট পয়েন্ট আমরা পেলাম। দেন কি বলছে, যে দ্রবণে উপস্থিত দ্রাব কণাগুলির ব্যাস, দ্রাব কণাগুলির ব্যাস কি হয় 10⁻⁻7 থেকে 10⁻⁻8 সেন্টিমিটার হয়। 10⁻⁻7 থেকে 10⁻⁻8 সেন্টিমিটার অবধি কার ব্যাস হচ্ছে, দ্রাবর ব্যাস। মানে কি, দ্রাবর কণাগুলো খুবই ছোট হয়ে তোমার গোটা যে আমাদের সলিউশনটা তার মধ্যে মিশে গেছে, যেটাকে আমরা বলছি যে দ্রাবকের মধ্যে দ্রাবক কি হয়ে গেছে, দ্রবীভূত হয়ে গেছে, দ্রাবকের মধ্যে দ্রাবক দ্রবীভূত হয়ে গেছে, হলো। আচ্ছা, থার্ড কি, যে দ্রবণের সব অংশের ভৌত ধর্ম ও গঠন একই রকম হয়, যেটা আমরা বললাম যদি আমরা এই পোর্শন থেকে একটুখানি সলিউশন তুলে আনি, এই যেই ধর্ম আমাদের প্রদর্শন করবে, এই যেরকম করে অ্যাক্ট করবে, যদি আমরা এইখান থেকে কিছুটা পরিমাণে পদার্থ তুলে আনি সেটাও কিন্তু সেম ভাবে বিহেভ করবে, সেটাও কিন্তু সেম ভাবে বিহেভ করবে। সেটাকে আমরা কি বলছি, যে দুটো যে কোনো স্থানের আমাদের কি হচ্ছে, তোমার ভৌত ধর্ম আর গঠন ক্লিয়ার, ভৌত ধর্ম গঠন সেম। ওকে, দেন বলছে দ্রবণ প্রকৃতপক্ষে এক দশা সম্পন্ন সমসত্ব মিশ্রণ, এক দশা সম্পন্ন, সেম দশা, একটাই দশা। এর মধ্যে কি আমরা সলিডের কোনো পোর্শন পাচ্ছি না, একটাই দশা, কি লিকুইড দশা, সেই এক দশা সম্পন্ন আর কি সমসত্ব, এক দশা সম্পন্ন সমসত্ব মিশ্রণ। ওকে, দেন বলছে দ্রবণের মধ্যে দ্রাব কণাগুলি অণু বা আয়ন রূপে থাকায় এদেরকে ফিল্টার করে পৃথক করা যায় না। যেহেতু অণু বা আয়নগুলি কি থাকে তোমার খুবই, প্রথমত আমরা দেখো এখানে দেখলাম যে এদের ব্যাস হচ্ছে 10⁻⁻7 থেকে 10⁻⁸ হয়, মানে এদের খুবই ছোট এদের কণাগুলো। দেন এরা কি থাকে, অনুরূপে থাকে বা আয়ন রূপে থাকে, তাহলে ফিল্টার করে কিন্তু এটাকে আমরা কখনোই পৃথক করতে পারবো না। কারণ ফিল্টারের যে তোমার ফুটোগুলো থাকে, যেখান থেকে জিনিসটাকে আমরা ধরো পৃথক করার চান্সেস থাকে, তার মধ্যে দিয়ে কিন্তু এত ছোট ব্যাসের একটা কণা কিন্তু ইজিলি পাস করে যাবে, এত ছোট ব্যাসের একটা কণা কিন্তু ইজিলি পাস করে যাবে। সেজন্য আমরা বলতে পারি যে ফিল্টার করে কিন্তু এগুলোকে পৃথক করা যায়, কিন্তু পৃথক করা কি একেবারেই যায় না, পৃথক করা কিন্তু যায়। এটাকে পৃথক আমরা কি করে করতে পারবো, বাষ্পীভবনের মাধ্যমে বা পাতনের মাধ্যমে বা কেলাসন করে, ক্রিস্টালাইজ করে, কেলাসন করে কিন্তু এগুলোকে আমরা ফিল্টার করতে পারবো, ফিল্টার করতে পারবো। তোমরা যদি পরবর্তীকালে ধরো কেমিস্ট্রি নিয়ে কেউ পড়াশোনা করো, তাহলে কিন্তু তখন তোমরা কেলাসন, যে ক্রিস্টাল বের করা, কোন একটা রিয়াকশনে ধরো ক্রিস্টাল কার কত সুন্দর ক্রিস্টাল আসছে কোন একটা স্যাম্পল থেকে, সেই ক্রিস্টাল বের করাটা কিন্তু একটা খুবই, মানে তোমার একটা ইম্পর্টেন্ট একটা কাজ হয়ে যায় যে কোনো পড়াশোনার ক্ষেত্রে। বিএসসি তে তোমরা জিনিসটা করবে, যেমন যদি মাস্টার্স করো কেমিস্ট্রি, তখন দেখবে যে এই যে তোমার ক্রিস্টালাইজেশন করা, কেলাসন, এটা কিন্তু প্রচুর তোমার, তখন তোমরা মানে দেখতে পাবে যে জিনিসটা কতটা কতটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা ফিল্টার করতে পারি, ফিল্টার না করতে পারলে এগুলো দিয়ে আমরা কিন্তু পৃথক করতে পারি, ফিল্টার করতে পারি না, পৃথক করতে পারি। বোঝা গেছে? ওকে, নেক্সট কি বলছে, দ্রাবকটি বর্ণহীন হলে দ্রবণের বর্ণ দ্রাবের বর্ণের উপর নির্ভর করে। যদি আমাদের দ্রাবক যেটা থাকে, ধরো যদি আমাদের দ্রাবকটা বর্ণহীন হয়, মানে এখানে আমাদের দ্রাবক কি জল, যদি জল বর্ণহীন হয়, তাহলে যদি দ্রবণে কোনো রং আমরা দেখতে পাই, সেই রংটা এই জন্যই হবে কারণ আমাদের দ্রাবের কোনো রং ছিল। ঠিক আছে, দ্রাবের মধ্যে কোনো রং থাকে সেটাতেই কিন্তু আমাদের, দ্রবণের মধ্যে যদি আমরা রং দেখি, যদি আমাদের দ্রাবকে কোনো রং না থাকে, তাহলে সেই রংটা কার জন্য আসছে, রংটা আসছে আমাদের দ্রাবর জন্য, রংটা কার জন্য আসছে, দ্রাবর জন্য আসছে। বোঝা গেল? ওকে, দেন বলছে দ্রাব আয়নীয় প্রকৃতির হলে দ্রবণের বর্ণ দ্রবণে উপস্থিত আয়নের ওপর নির্ভর করে। যদি আমাদের দ্রাবটা আয়নীয় কন্ডিশনের হয় আর যদি দ্রবণের বর্ণ তখন থাকে, তাহলে দ্রবণের উপস্থিত আয়নের ওপরে সেই বর্ণটা কিন্তু ডিপেন্ড করবে। কারণ আয়ন কিছু কিছু সার্টেন আয়ন কিছু কিছু আমাদের তোমার কালার হচ্ছে দেখায়, সেজন্য তখন আমরা সেই কালারটা কখন পাবো, যখন হচ্ছে তার একটা নির্দিষ্ট পরিমাণে কোনো একটা আয়নের কোনো একটা, মানে কোনো একটা পার্টিকুলার আয়ন কোনো একটা টাইপ হিসেবে প্রেজেন্ট থাকে। দেন বলছে যে দ্রবণের মধ্যে উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা যায়। আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমা অবধি পরিবর্তন করা যায়, যেটাকে আমি একটু আগে বোঝালাম। তুমি একটা টাইম অবধি জিনিসটাকে চেঞ্জ করতে পারবে, কিন্তু তার উপর যদি তুমি চেঞ্জ করো, তোমার যে প্রিলিমিনারি যে জিনিসটা ছিল সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সেই জিনিসটাকেও কিন্তু এখান থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, দেন কি বলছে, যে দ্রবণ তৈরির সময় তাপের উদ্ভব বা শোষণ হতে পারে। যদি দ্রবণ আমরা তৈরি করতে চাই, তাহলে সেই দ্রবণটা তৈরি করার জন্য আমাদের তাপের কিন্তু কি হতে পারে, তাপ সৃষ্টিও হতে পারে বা তাপের শোষণও হতে পারে।
সৃষ্টি হতে পারে কথাটা ভুল হবে, মানে তাপ উদ্ভব হতে পারে, উৎপন্ন বা তাপ কি হতে পারে, তাপের শোষণ হতে পারে। ওকে, এবার তাহলে আমাদের কি করতে হবে, যে দ্রবণের প্রকারভেদ, আমাদের কি কি টাইপস অফ দ্রবণ আমরা পেতে পারি দ্রাবক আর দ্রাবকের উপর ডিপেন্ড করে, দ্রাবক আর দ্রাবকের উপর ডিপেন্ড করে আমরা কিরকম কিরকম দ্রবণ হচ্ছে পেতে পারি। যদি আমাদের দুটোই গ্যাস হয়, দ্রাবকও গ্যাস হলো দ্রাবকও গ্যাস হলো, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, যে পরস্পরের সাথে বিক্রিয়া করে না এরূপ দুই বা ততোধিক গ্যাসের মিশ্রণ। যেমন যদি আমরা বলি যে আমাদের বায়ুর মধ্যে যদি আমরা বলি হিলিয়াম, বায়ুতে হিলিয়াম বা অক্সিজেন, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের গ্যাস গ্যাস টাইপের দ্রবণ। দেন আমাদের হচ্ছে কি গ্যাস আর তরল, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, HCl গ্যাসকে যদি আমরা জলে দ্রবীভূত করি তাহলে HCl এর দ্রবণ পাওয়া যায়। যদি আমরা HCl গ্যাসকে জলে দ্রবীভূত করি তাহলে সেটা দ্রবণ আমরা পাচ্ছি। দেন আমরা কি বলতে পারি, যে কঠিন আর আমাদের দ্রাবটা হচ্ছে গ্যাস আর দ্রাবক হচ্ছে কঠিন, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, যে প্ল্যাটিনাম বা প্যালাডিয়ামের ধাতুর মধ্যে যে H2 গ্যাস যে আমরা শোষিত হচ্ছে, কি হয় যে প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম এই ধাতুর সারফেসে H2 গ্যাস খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হতে পারে, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হতে পারে তার পৃষ্ঠতলের মধ্যে। সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে এই একটা তোমার দ্রবণের উদাহরণ। দেন আমাদের আসছে কি তরল, আমাদের দ্রাবটা হচ্ছে তরল আর দ্রাবক হচ্ছে গ্যাস। এখন আমরা যেই যেই ক্ষেত্রে আমাদের দ্রাবটা হচ্ছে গ্যাস হতে পারে সেটা দেখলাম, তাহলে এক্ষেত্রে আমাদের দ্রাবটা কি হচ্ছে, গ্যাসের থেকে তরলে আসছে, আর দ্রাবক কি হচ্ছে, গ্যাস। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমাদের জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু, রাইট। আচ্ছা, দেন হচ্ছে তরল তরল যদি হয় তাহলে জল আর ইথানলের মিশ্রণ, বেনজিন টলুইনের মিশ্রণ, এগুলো হচ্ছে আমাদের এই ক্যাটাগরির মধ্যে পড়বে। এবার যদি আমাদের দ্রাবক তরল হয় আর দ্রাবক কঠিন হয় তাহলে সোডিয়াম আর পারদের সমন্বয়ে উৎপন্ন কি সোডিয়াম অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম, এগুলো হয়ে যাবে আমাদের এই ক্যাটাগরির এক উদাহরণ। ওকে, দেন আমাদের কি আসছে, যে কঠিন আর তরলের মিশ্রণ। যদি আমাদের দ্রাবটা এখানে কঠিন হয়ে থাকে আর দ্রাবক আমাদের হচ্ছে হলো তরল, যদি আমাদের দ্রাবটা কঠিন হয়ে থাকে আর দ্রাবক আমাদের হচ্ছে তরল, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সেরকম ধরনের আমাদের উদাহরণ হতে পারে হচ্ছে আমাদের চিনি জলের মিশ্রণ, চিনি জলের দ্রবণ, রাইট। এবার হচ্ছে আমাদের হলো কঠিন, দ্রাবকও হলো কঠিন, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, ব্রোঞ্জ, পিতল, এই ধরনের জিনিসগুলো সেগুলো। কিন্তু আমাদের কিন্তু দ্রাবক কখনো গ্যাস হবে আর দ্রাবক কঠিন হবে, এই টাইপের দ্রবণের উদাহরণ কিন্তু আমরা এক্ষেত্রে পাই না, এই ধরনের দ্রবণের উদাহরণ কিন্তু এক্ষেত্রে আমরা পাই না। তাহলে যেই যেই ক্ষেত্রে আমরা সলিউশন পাচ্ছি সেই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাদের মাথায় ভালো মতো করে রাখতে হবে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে যে আমাদের যে তরলের যে কঠিন পদার্থগুলো যে দ্রবীভূত হচ্ছে তার গাঢ়ত্বকে আমরা কি রকম করে প্রকাশ করতে পারি, গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি, তার গাঢ়ত্বকে আমরা কিরকম ভাবে প্রকাশ করতে পারবো। ওকে, কি বলা হচ্ছে যে দ্রবণের গাঢ়ত্বকে মাত্রা বা শক্তি বলা হয়, দ্রবণের যে গাঢ়ত্ব সেই গাঢ়ত্বটাকে আমরা কি বলি, তার মাত্রা বলি বা শক্তি বলি। বলছে যে দ্রবণের গাঢ়ত্ব বলতে সাধারণত দ্রবণে বা দ্রাবকের একটি নির্দিষ্ট পরিমাণে কত পরিমাণ দ্রবীভূত আছে সেটা বোঝায়। কোনো একটা দ্রাবকে বা দ্রবণে কত পরিমাণ দ্রবীভূত আছে সেই দ্রবীভূত হওয়ার পরিমাণের উপরে কিন্তু এই জিনিসটা ডিপেন্ড করে। সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে গাঢ়ত্বকে মাত্রা বা শক্তি, মাত্রা বলা হচ্ছে বা শক্তি বলা হচ্ছে। এটাকে কিন্তু আমরা বিভিন্ন ভাবে হচ্ছে তোমার ডিফাইন করতে পারি। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে তোমার শতকরা মাত্রা। ফার্স্ট হচ্ছে শতকরা মাত্রা, যে কোনো দ্রবণের 100 ভাগে যত ভাগ দ্রবীভূত থাকবে, কোনো দ্রবণের 100 ভাগের মধ্যে যত ভাগ দ্রবীভূত থাকছে সেটাকে আমরা কি বলছি, ওই দ্রবণের শতকরা মাত্রা, সেটাকে আমরা বলছি ওই দ্রবণের শতকরা মাত্রা। শতকরা মাত্রা কিন্তু অনেক ভাবে প্রকাশ করা যায়, শতকরা মাত্রা কিন্তু অনেক ভাবে প্রকাশ করা যায়, প্র্যাকটিক্যালি 3 ভাবে কিন্তু শতকরা মাত্রাকে আমরা প্রকাশ করতে পারি। ফার্স্ট হচ্ছে ওজন, ওজন ভিত্তিক। ফার্স্ট হচ্ছে ওজন, ওজন ভিত্তিক। ওজন, ওজন ভিত্তিক মানে কি, ওজন, ওজন ভিত্তিক মানে হচ্ছে যে আমাদের কোনো একটা লিমিটেড অ্যামাউন্ট, মানে আমরা ওজনটা নিচ্ছি এখানে, তো আমাদের দ্রবণের ওজনে, আমাদের কত ওজনের দ্রবণের মধ্যে আমাদের দ্রাবের কতটা ওজন আছে, কত ওজনের দ্রবণের মধ্যে আমাদের কত ওজনের দ্রাব আছে, সেটাকে আমরা কি বলছি, ওজন, ওজন ভিত্তিক। এর সাথে যখন আমরা 100 ইন্টু করবো তাহলে এটা আমাদের কি হয়ে গেল, শতকরা ওজন, ওজন ভিত্তিক আমরা এখানে মান পাচ্ছি। তারপর আমাদের কি হতে পারে, আয়তন ওজন ভিত্তিক, বা যেটাকে আমরা বলি হচ্ছে ওজন আয়তন ভিত্তিক। ওজন যে জিনিসটা হচ্ছে ওপরে থাকবে, আগে থাকবে, সেটা ওপরে থাকবে, তাহলে এখানে কি হবে, দ্রাবের ওজন
বাই দ্রবণের আয়তন, দ্রাবের ওজন বাই দ্রবণের আয়তন ইন্টু 100, দ্রাবের ওজন বাই দ্রবণের আয়তন ইন্টু 100। আর থার্ড হচ্ছে আমাদের আয়তন আয়তন, আয়তন আয়তন ভিত্তিক। এখানে কি হচ্ছে আমাদের দ্রাবের আয়তন বাই দ্রবণের আয়তন ইন্টু 100। এভাবে করে আমরা আয়তন আয়তন ভিত্তিক মানটা হচ্ছে বের করতে পারছি। দেন আমাদের কি আসছে নর্মালিটি। নর্মালিটি আমরা কাকে বলছি, যে কোনো দ্রবণের প্রতি লিটারে, কোনো দ্রবণের যদি প্রতি লিটার আয়তনে আমাদের কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, সেই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাকে আমরা কি বলি, তার নর্মালিটি বলি। আর নর্মালিটিকে আমরা যেমন নর্মাল দ্রবণ আমাদের বলে বা এক নর্মাল দ্রবণ আমাদের বলে, সেটাকে আমরা কি করতে পারি, যদি আমাদের কোনো দ্রাবের 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, যদি প্রতি লিটারে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, সেটাকে আমরা কি বলবো, ওই দ্রাবের নর্মাল দ্রবণ। সেটাকে আমরা কি বলবো, ওই দ্রাবের নর্মাল দ্রবণ। ঠিক আছে। নর্মালিটি, মোলারিটি এই জিনিসগুলো কিন্তু সেই জায়গা থেকে অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। নর্মালিটি আমরা কিরকম করে বের করতে পারি, যে দ্রাবের প্রতি লিটারে দ্রবীভূত দ্রাবের ওজন ডিভাইডেড বাই, এটাকে আমরা যদি ভাগ করে দিই, কাকে দিয়ে, আমরা বলেছি যে প্রতি লিটারে, রাইট, আমরা কি বলেছি, প্রতি লিটারে। তাহলে আমরা বলবো যে দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ওজন, দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ওজন, এই দুটোর যে আমাদের রেশিওটা আসছে, সেটাকে আমরা কি বলছি, নর্মালিটি। এটাকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়, এটাকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়। আর এটার আমাদের ইউনিট কি হবে, এটার ইউনিট হবে হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, কারণ আমরা বললাম যে আমাদের প্রতি লিটারে যতটা গ্রাম অণু হচ্ছে ডিজলভ থাকছে। ওকে। আর এটা কি হয়, এটা কিন্তু আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মানে এটা উষ্ণতার উপরে ডিপেন্ড করে, এটা কিন্তু আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়ে থাকে। দেন হচ্ছে আমাদের মোলারিটি। মোলারিটি কি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এর আগেও জেনে এসেছি, রাইট। তো এই জিনিসগুলোকে আমি নর্মালিটিটাকে মোটামুটি তোমাদের বলে দিলাম। মোলারিটি এখানে এই জিনিসগুলোকে কিন্তু আমি অতটা মানে ডিটেলে এক্সপ্লেন করছি না, কারণ তোমাদের কিন্তু এই জিনিসগুলো আগেও জানা আছে। তাহলে মোলারিটি কি, যে কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে, প্রতি লিটারে আমাদের কোনো দ্রাবের যত গ্রাম অণু বা গ্রাম মোল দ্রবীভূত থাকবে, সেই গ্রাম অণু বা সেই গ্রাম মোল সংখ্যাকে আমরা কি বলছি, সেই দ্রবণের মোলারিটি বলছি। আর আমাদের 1 মোলার বা মোলার দ্রবণ তৈরি করতে গেলে কি করতে হবে, যে প্রতি লিটারে আমাদের, যদি আমাদের 1 লিটারে বা প্রতি লিটারে আমাদের 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল পরিমাণ আমাদের দ্রবীভূত থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের মোলার দ্রবণ। বোঝা গেছে। দেন আমাদের কি আসছে, দেন আমাদের আসছে হলো ফর্মালিটি। ফর্মালিটি মানে এরকম ফর্মালিটি যে ফর্মাল বিহেভিয়ার ওয়ালা ফর্মালিটি কিন্তু না, এটা ফর্মালিটির ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে কোনো দ্রবণে যদি প্রতি লিটার আয়তনে, কোনো দ্রবণের যদি প্রতি লিটার আয়তনে আমাদের যে দ্রবীভূত দ্রাবের গ্রাম সংকেত ওজন, দ্রবীভূত দ্রাবের যে গ্রাম সংকেত ওজন, সেটাকেই তার কি বলা হচ্ছে, ফর্মালিটি। আর এক্ষেত্রে এটার ফর্মাল দ্রবণ আমরা কাকে, যদি আমাদের প্রতি লিটারে 1 গ্রাম সংকেত, 1 গ্রাম সংকেত ওজনের দ্রাবক দ্রবীভূত থাকে, সেটাকে আমরা কি বলবো, ফর্মাল দ্রবণ বলবো। আচ্ছা, মোলারিটির ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে একটু বলতে হবে, সেটা হচ্ছে এটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে এটাকে আমরা ডিনোট করে থাকি। আর এটার ইউনিট কি, এটার ইউনিট হচ্ছে মোল পার লিটার। আর এটা আমাদের কি হচ্ছে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এটা কিন্তু আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট হচ্ছে। ওকে। তাহলে আমাদের ফর্মালিটি আমরা করছিলাম। ফর্মালিটির ক্ষেত্রে কি হয়, ফর্মালিটি কিন্তু আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্টই হয়ে থাকে, ফর্মালিটিও কিন্তু আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়ে থাকে। এখানে মোলালিটি হয়ে গেছে, আমরা মোলালিটিতে চলে এসেছি কি, নাও 1 মিনিট, আমরা ফর্মালিটিতে ছিলাম, রাইট। তাহলে এটা কি, এটা কিন্তু আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট।
ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট আমাদের আসছে কি মোলালিটি। মোলালিটি কি আমাদের 1000 গ্রামে আমাদের 1 কেজি দ্রাবকে আমাদের দ্রাবের যত গ্রাম অণু দ্রবীভূত থাকে তাকে সেই দ্রবণ তৈরি করে, সেই গ্রাম অণু সংখ্যাকে তার আমরা মোলালিটি বলে থাকি। সেই গ্রাম অণু সংখ্যাকে কিন্তু তার আমরা মোলালিটি বলে থাকি। ওকে, এবার আমাদের কি বলছে মোলাল দ্রবণ আমরা কাকে বলবো? যদি আমাদের 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের 1 গ্রাম অণু বা 1 গ্রাম পরিমাণ যদি দ্রবীভূত থাকে তাহলে সেই উৎপন্ন দ্রবণটিকে আমরা কি বলবো? তার মোলাল দ্রবণ। আমরা কি বলবো? মোলাল দ্রবণ বলে থাকি। ওকে, এবার মোলালিটিকে আমরা কি করি? মোলালিটিকে আমরা স্মল এম দিয়ে বোঝাই। মোলালিটিকে আমরা কি করি? মোলালিটিকে কিন্তু আমরা স্মল এম দিয়ে বোঝাই। আর এক্ষেত্রে যেটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে এটা কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। এটা কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। বোঝা গেছে? এটা কিন্তু আমাদের টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। আর এটার আমাদের ইউনিট কি হবে? মোল পার কেজি। ইউনিট কি হবে? মোল পার কেজি। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের গ্রাম প্রতি লিটার মাত্রা। গ্রাম প্রতি লিটার মাত্রা। যদি আমাদের কোনো একটা দ্রবণের প্রতি লিটারে কোনো দ্রাবের যত গ্রাম দ্রবীভূত থাকবে, যত গ্রাম দ্রবীভূত থাকবে সেটাকে আমরা কি বলবো? সেই গ্রাম সংখ্যাটা যতটা দ্রবীভূত থাকবে সেই গ্রাম সংখ্যাটাই আমাদের কি হবে? সেই দ্রবণের গ্রাম প্রতি লিটার এককের মাত্রা। আর গ্রাম প্রতি এককের মাত্রা। বোঝা গেছে? ঠিক আছে? ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোল ভগ্নাংশটা থেকে কিন্তু আমাদের এর পরবর্তীকালেও এই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখতে পাবো এরকম বিভিন্ন জিনিস আছে যেই পার্টিকুলার জিনিসগুলো কিন্তু মোল ভগ্নাংশ থেকে আমরা তোমার ডিফাইন করতে পারছি। মোল ভগ্নাংশ কি বলছে? দ্রবণে উপস্থিত দ্রাবের মোল সংখ্যাকে দ্রাব ও দ্রাবকের মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে হচ্ছে ওই দ্রাবের মোল ভগ্নাংশ বলা হয়। ঠিক আছে? এইভাবে দ্রবণে আমরা দ্রাবকের মোল ভগ্নাংশ আর দ্রাবের মোল ভগ্নাংশ দুটোই এখান থেকে পেতে পারি। জিনিসটাকে আমরা কিরকম করে বলতে পারি? যে ধরো আমাদের কোনো একটা দ্রবণ আছে, এটা হচ্ছে আমাদের দ্রবণ। এই দ্রবণে আমাদের দ্রাব যে আছে, দ্রাব আছে হচ্ছে আমাদের x1 মোল, আর আমাদের দ্রাবক আছে হচ্ছে x2 মোল। তাহলে আমাদের বলে যে দ্রাবক মোল ভগ্নাংশ কত? টোটাল মোল কত মোল আছে এখানে? x টোটাল মোল মানে মোট মোল কত আছে? মোট মোল সংখ্যা মোট কত আছে? দ্রাবর আছে x1, দ্রাবকের আছে x2, আর আমাদের দ্রাব যে আছে দ্রাব কতটা আছে? x1। তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ আমাদের কত হবে? x1 বাই x1 প্লাস x2। দ্রাবের মোল ভগ্নাংশ আমাদের কত হবে? x1 বাই x1 প্লাস x2। আর দ্রাবকের মোল ভগ্নাংশ কত হবে তাহলে? দ্রাবকের কত মোল আছে? x2। তাহলে x2 ডিভাইডেড বাই x1 প্লাস x2। x2 ডিভাইডেড বাই x1 প্লাস x2 এটাকে আমরা কি বলছি? দ্রাবকের মোল ভগ্নাংশ। এটাকে আমরা কি বলছি? দ্রাবকের মোল ভগ্নাংশ। ওকে, তাহলে এই জিনিসগুলো এখান থেকে আমরা পেলাম। ওকে, এবার যদি এখানে দুটো এলিমেন্ট না থেকে যদি দুয়ের বেশি এলিমেন্টও থাকতো, ধরো x1 x2 x3 x4, তাহলে সেখানে আমরা x3 x4 যদি থাকতো তাহলে আমরা কি করতাম? এখানে আমরা প্লাস x3 প্লাস x4 করতাম, রাইট? আবার আমরা x3 এর জন্য বের করতে পারতাম, x4 এর জন্য বের করতে পারতাম, এরকম করে কিন্তু এগুলোকে আমরা বের করতে পারতাম। আর একটা জিনিস যে প্রত্যেকটা দ্রাবকে প্রত্যেকটা মোল ভগ্নাংশকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? 1। যদি প্রত্যেকটাকে আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? 1। ধরো এটাকে যদি আমি বললাম যে xa হলো, এটা আমার xb হলো, তাহলে এটা আমাদের xa প্লাস xb ইকুয়ালস আমাদের কত হবে? 1। কারণ এই প্রত্যেকটাই তো ভগ্নাংশ, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একের থেকে আমাদের কি হবে? ছোট হবে। আর এই প্রত্যেকটার সামেশন, প্রত্যেকগুলোকে আমরা যোগ করি, সেই যোগফলটা আমাদের কত হবে? যোগফলটা আমাদের কত হবে? 1। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ। এটাকে আমরা কি বলি? হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ। Okay, এবার যেটা আমরা দেখবো যে আমাদের তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা। কোনো একটা তরলে কোনো একটা গ্যাসীয় পদার্থের আমাদের দ্রাব্যতা কিভাবে দ্রবীভূত হবে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে দ্রাব্যতা। কি বলছে? যে স্থির উষ্ণতায় যদি আমাদের উষ্ণতা স্থির থাকে, কোনো একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তাকে আমরা কি বলবো? ওই উষ্ণতায় ওই পরিমাণ নির্দিষ্ট দ্রাব পদার্থটির দ্রাব্যতা। মানে যদি আমাদের টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট থাকে তাহলে কোনো একটা দ্রাবকের মধ্যে সর্বাধিক যত পরিমাণের গ্যাস দ্রবীভূত হয়ে সেটাকে সম্পৃক্ত করতে পারবে
সম্পৃক্ত করতে পারবে, সেই উষ্ণতায় সেই পরিমাণ দ্রাবকে আমরা কি বলবো, ওই পদার্থটির দ্রাব্যতা। তাকে আমরা কি বলবো, ওই পদার্থটির দ্রাব্যতা। বোঝা গেছে এই জিনিসটাকে আমরা বলতে পারছি। এবার ধরো আমরা কি বলছি যে এটা যদি আমাদের কোন একটা কন্টেনার হয়, ক্লোজড কন্টেনার, তাহলে সেইখানে এটা আমাদের লিকুইড আছে, এবার এর ওপরে আমরা বাষ্প যা পরে বুঝবো, তাহলে এর পরে এই ওপরে যে আমাদের গ্যাসের যে মলিকিউল গুলো আছে, যে অণুগুলো আছে, এই অণুগুলো সেই নির্দিষ্ট একটা টেম্পারেচারে যতটা হচ্ছে এই সলিউশনের মধ্যে গিয়ে এটাকে সম্পৃক্ত করতে পারবে, সেটাকেই আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে সেই গ্যাসের দ্রাব্যতা, সেই দ্রাব্যতা সেই পার্টিকুলার উষ্ণতায়। উষ্ণতাটাকে কেন মেনশন করা হচ্ছে, কারণ যদি উষ্ণতা চেঞ্জ হয় তাহলে কিন্তু দ্রাব্যতাটাও এখান থেকে চেঞ্জ হবে। উষ্ণতার উপরে কিন্তু জিনিসটা ডিপেন্ড করছে। বোঝা যাচ্ছে, উষ্ণতার উপরে কিন্তু জিনিসটা ডিপেন্ড করছে। ওকে, তাহলে এখান থেকে আমরা দুটো টার্ম পাবো। ফার্স্ট হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণাঙ্ক, সেকেন্ড হচ্ছে আমাদের অবশোষণ গুণাঙ্ক। ফার্স্ট হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণাঙ্ক, সেকেন্ড হচ্ছে আমাদের অবশোষণ গুণাঙ্ক। আচ্ছা, দ্রাব্যতা গুণাঙ্ক কাকে বলে, যে পরীক্ষাকালীন উষ্ণতা, যেই উষ্ণতায় আমরা টেম্পারেচার না, যেই উষ্ণতায় আমরা রিয়াকশনটাকে দেখছি বা যে উষ্ণতায় আমরা এই ফেনোমেননটাকে অবজার্ভ করছি, সেই পরীক্ষাকালীন উষ্ণতা আর চাপে এক আয়নে না, আয়তন এক আয়তন কোনো তরল দ্রাবক, যদি আমরা যেই টেম্পারেচার আর প্রেসারে আমরা নিচ্ছি এটাকে আমরা কনস্ট্যান্ট করে নিলাম, সেই অবস্থায় যদি আমরা এক আয়তন তরল দ্রাবকে যত আয়তন গ্যাস দ্রবীভূত করতে পারবো, এই প্রসেসে দ্রবীভূত করতে পারবো, এমন ভাবে দ্রবীভূত করব যাতে সেটা দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, যাতে সেটা দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো সেই উষ্ণতা, সেই চাপ, দুটো কিন্তু আমাদেরকে মাথায় সবসময় রাখতে হবে। সেই উষ্ণতা আর চাপে সেই গ্যাসের দ্রাব্যতা গুণাঙ্ক, সেই উষ্ণতা সেই চাপে, চাপে না চাপে গ্যাসের কি আমাদের দ্রাব্যতা গুণাঙ্ক। বোঝা গেছে, বোঝা গেছে, রাইট? ওকে, ওকে। দেন হচ্ছে আমাদের অবশোষণ গুণাঙ্ক। অবশোষণ গুণাঙ্ক আমরা কাকে বলবো, দেন আবার আমাদের উষ্ণতা আর হচ্ছে চাপ কত, 1 atm চাপ। 1 atm চাপে যদি আমাদের 1 একক আয়তন কোনো তরল দ্রাবকে যত পরিমাণ কোনো গ্যাস দ্রবীভূত হয়ে কি সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, প্রমাণ উষ্ণতা ও চাপে মানে এসটিপি তে সেই পরিমাণ গ্যাস যে আয়তন দখল করবে, তাকে সেই পরীক্ষাকালীন উষ্ণতা ও চাপে, নট চ্যাপ, এটা গ্যাস আর চাপ মিলে চ্যাপ হয়ে যাচ্ছে, যাই হোক, চাপে ওই তরলে উক্ত গ্যাসের অবশোষণ গুণাঙ্ক বলছে। মানে আমাদের যদি এসটিপি থাকে, স্ট্যান্ডার্ড কন্ডিশন যদি আমাদের থাকে, সেই স্ট্যান্ডার্ড কন্ডিশনে আমরা যেই গ্যাসটা হচ্ছে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত করছে আমাদের দ্রবণটাকে, সেই গ্যাসের যে আয়তন, সেই গ্যাস কতটা আয়তন দখল করছে, কতটা আয়তন দখল করছে সেটাকেই আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে আমাদের অবশোষণ গুণাঙ্ক। সেটাকে আমরা কি বলছি, আমাদের অবশোষণ গুণাঙ্ক, আমরা আমাদের অবশোষণ গুণাঙ্ক বলছি। দেখতে পাচ্ছ তোমরা? কোনো ডাউট আছে, যদি ডাউট থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। বোঝা গেল এতদূর? নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের এই যে তরলে আমাদের যে গ্যাসের দ্রাব্যতা, সেই দ্রাব্যতাটা কোন কোন বিষয়ের উপরে আমাদের ডিপেন্ড করছে। এই যে গ্যাসের যে দ্রাব্যতাটা, সেটা কোন কোন বিষয়ের উপরে আমাদের ডিপেন্ড করছে। ওকে, ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে আমাদের যে গ্যাস আর ওয়েট, হ্যাঁ, ফার্স্ট হচ্ছে আমাদের তরল আর গ্যাসের প্রকৃতি। ফার্স্ট পার্ট আমাদের কি, যে তরল আর গ্যাসের প্রকৃতি। ওকে, এবার এদের প্রকৃতি কিরকম সেই জিনিসটার উপরে কিন্তু জিনিসটা, আমাদের জিনিসের উপরে জিনিস ডিপেন্ড করে, তাই না? প্রত্যেকটা বাটারফ্লাই এফেক্ট জানো তোমরা, প্রত্যেকটা ছোট ছোট জিনিসের উপরে একটা বড় কিছু হচ্ছে আমাদের ডিপেন্ড করবে, এটাকে আমরা কি বলি, বাটারফ্লাই এফেক্ট। যাই হোক, মানে ছোট্ট ছোট্ট জিনিস আর কি। পরে সেটাকে যদি পরে কোনোদিনও সময় হয়ে গেলে জিনিসটাকে কিন্তু আমি ভালো করে আরো, মানে বাটারফ্লাই এফেক্ট তোমাদের পড়াশোনার সাথে কোনো লিঙ্ক নেই, সেগুলো কি, এগুলো হচ্ছে অনেক ব্রড স্পেকট্রামের আলোচনা। ঠিক আছে, যাই হোক, সময় পাওয়া গেলে কোনোদিন গল্প করা যাবে। ঠিক আছে, বলছে যে গ্যাস আর তরল দ্রাবকের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান যত বেশি হবে, তরলে গ্যাসের দ্রবীভবনের মাত্রাও তত বেশি হবে। ভেরি অবভিয়াস থিং, রাইট? যদি আমাদের গ্যাস আর তরল এই দুটোর মধ্যে, যদি আমাদের তরলটা আমাদের নিচে আছে, গ্যাস তরলের উপরে সারফেস লেভেলে আছে, যদি এই দুটোর কণার মধ্যে যদি অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয়, এদের মধ্যে যদি অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয়, তাহলে কি হবে, তাহলে এদের মধ্যে
তরলের মধ্যে গ্যাসের যে দ্রবীভূত হওয়ার যে মাত্রাটা, দ্রবীভূত হওয়ার মাত্রাটা কি হবে? বাড়বে। দ্রবীভূত হওয়ার মাত্রাটা কি হবে? বাড়বে। ঠিক আছে। এবার বলছে যে সমস্ত গ্যাসকে সহজে তরলায়িত করা যায় না, যে সমস্ত গ্যাস আছে যাদেরকে সহজে তরলায়িত করা যায় না, মানে কি কাদের সহজে তরলায়িত করা যাবে না? যাতে যেই গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের মান কম। আমরা কি জানি যে তরলের ক্ষেত্রে কি অণুগুলো মানে সব থেকে কাছাকাছি অণুগুলো থাকে হচ্ছে কঠিনের ক্ষেত্রে, তরলে একটু দূরে দূরে থাকে আর গ্যাসে প্রচুর দূরে দূরে থাকে। যদি গ্যাসের অণুগুলো ধরো ওদের মধ্যে যদি অ্যাট্রাকশন ফোর্সটা বেশি থাকে, সেই অণুগুলোকে কাছাকাছি এনে সেটাকে তরলে পরিণত করা যায়। কিন্তু যদি এমন কোনো গ্যাস থাকে যে অণুগুলোকে কাছাকাছি আনতে অনেকটা পরিমাণে তোমার ফোর্স দিতে হচ্ছে, তাদের নিজেদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই কম, তাহলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা খুবই ইজিলি হচ্ছে তোমার তরলে পরিণত করতে পারি না। আর এইসব গ্যাস অণু তরলে অণুতে দ্রবীভূত হওয়ার ফলে আকর্ষণ বল তাদের কি হয়ে থাকে? অনেকটা কম হয়ে থাকে। এবং বিভিন্ন তরল দ্রাবকে গ্যাসগুলি দ্রবীভবনের মাত্রা কমে যায়। কেন? কারণ তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা কিন্তু কম হয়, সেজন্য বিভিন্ন ধরনের দ্রাবকে কিন্তু এই গ্যাসগুলো দ্রবীভবনের মাত্রা অনেকটা পরিমাণে কমে যায়। বোঝা গেছে? নেক্সট নেক্সট হচ্ছে যে যেই সমস্ত গ্যাস আছে যেগুলোকে অপেক্ষাকৃত অনেক ইজিলি তরলায়িত করা যায়। ইজিলি তরলায়িত করা যায় মানে কি? তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেকটা বেশি। ইজিলি তরলায়িত করা যায় মানে তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেকটা বেশি। এখানে তোমাদের ধরো উদাহরণ দেওয়া আছে যে কাদের মধ্যে অ্যাট্রাকশন বলটা হচ্ছে তোমাদের অতটা পরিমাণে বেশি হয় না, কম হয়। এখানে আমাদের উদাহরণ দেওয়া আছে, এগুলোকে দেখে নেবে, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে পরীক্ষায়। বলছে যে বিভিন্ন তরল দ্রাবকে এদের তাহলে কি হয়? দ্রবীভবনের মাত্রা অপেক্ষাকৃত বেশি। সো সরি, বলতে কি এদের দ্রবীভবনের মাত্রা অপেক্ষাকৃত বেশি হয়। ঠিক আছে। কারণ এদের মধ্যে গ্যাসের অণু ও তরল দ্রাবকের অণুর মধ্যে আকর্ষণ বল বেশি হয়। এদের মধ্যে কি হয়? আকর্ষণ বলটা বেশি হয়। যেসব গ্যাস তরল দ্রাবকে আয়নিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাদের দ্রবীভবনের মাত্রা সাধারণত অনেক বেশি হয়। যেসব গ্যাস থাকে যেগুলো দ্রাবকের মধ্যে আয়নিত হয়ে যায়, আয়নে ভেঙে যেতে পারে, সেগুলোর মধ্যে কি হয়? দ্রবীভবনের মাত্রা অনেক বেশি হয়। যেমন ধরো একটু আগে আমরা বলছিলাম HCl এর কথা, রাইট? আমরা বললাম যে জলের মধ্যে HCl খুব ভালোভাবে ডিজলভ হয়ে যাচ্ছে। কেন হয়? কারণ জলের মধ্যে HCl কি হয়? H প্লাস আর Cl মাইনাস আয়নে ভেঙে যায়। জলের মধ্যে HCl কি হয়? H প্লাস আর Cl মাইনাস আয়নে ভেঙে যায়। আর যার ফলে এটা কি হয়? এটা হচ্ছে তোমার জলের মধ্যে খুবই ভালোভাবে দ্রাব্য হয়ে যায়। নেক্সট হচ্ছে কি আমাদের উষ্ণতার প্রভাব। উষ্ণতার প্রভাবটা আমরা কিরকম করে বলতে পারি? যে যদি আমাদের তরল দ্রাব থাকে, সেই তরল দ্রাব সেই তরল দ্রাবটা যদি আমাদের ধরো তাপদায়ী হচ্ছে, মানে আমি কি বলতে চাচ্ছি, ধরো যদি আমাদের তরল দ্রাবক থাকে, এবার তার মধ্যে হচ্ছে আমরা গ্যাস মিশ্রণ করছি। এবার এটা তো আমার রিভার্সিবল রিয়াকশন, রাইট? এবার এখান থেকে কি হবে? আমরা একটা তরলে দ্রবীভূত গ্যাস পাচ্ছি, তরলে দ্রবীভূত গ্যাস পাচ্ছি। ধরে নিলাম যে এক্ষেত্রে তাপ উৎপন্ন হচ্ছে, এক্ষেত্রে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা লা শাতেলিয়ারের নীতি পড়েছি, সেখান থেকে আমরা কি বলতে পারি? যে যদি আমাদের এখানে তাপ যদি বাড়ানো হয়, উষ্ণতা যদি বাড়ানো হয়, তাহলে লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী আমরা কি জানি? যদি কোনো একটা সিস্টেমের মধ্যে আমরা বাইরে থেকে কোনো এমন চেঞ্জেস আনি, তাহলে সেই রিয়াকশনটা এমন ভাবে চেঞ্জ হওয়ার চেষ্টা করবে যাতে কিনা সেই যে রিয়াকশনটা এমন ভাবে চেঞ্জ হবে যাতে সেই যে বাইরে থেকে যে বাহ্যিক প্রভাবটা, সেটার প্রভাব যেন রিয়াকশনটার উপর সব থেকে কম পড়ে, বাহ্যিক প্রভাবটা যেন রিয়াকশনটার উপর সব থেকে কম এফেক্ট ফেলে। এটা আমরা লা শাতেলিয়ারের নীতিতে পড়েছি। যদি উষ্ণতা বাড়ানো হয়, তাহলে যদি ফরওয়ার্ড রিয়াকশন বা সম্মুখ বিক্রিয়া যদি বাড়ে, তাহলে তো অলরেডি সেখানে তাপ উৎপন্ন হচ্ছে, রাইট? যদি উষ্ণতা আমরা বাড়াই, ফরওয়ার্ড রিয়াকশন যদি বাড়ে, তাহলে তো আরো তাপ উৎপন্ন হবে। সেটা তো ফেভারেবল না। ও কি চাইবে? ও চাইবে যাতে আমাদের তাপ কমে। আর তাপ কখন কমবে? যখন বিপরীত বিক্রিয়ার হার বাড়বে। বিপরীত বিক্রিয়ার হার যত বাড়বে, তত আমাদের কি হবে? তত হচ্ছে আমাদের উষ্ণতাটা এখানে কমবে। তাহলে এই যে প্রভাবটা, এই প্রভাবটার বিক্রিয়ার উপরে এফেক্ট তত কমে যাবে। তাহলে উষ্ণতা বাড়ানোর জন্য আমাদের কি হয়? উষ্ণতা বাড়ানোর জন্য এক্ষেত্রে বিপরীত বিক্রিয়ার হার বাড়বে। বোঝা যাচ্ছে? বিপরীত বিক্রিয়ার হার বাড়বে। ওকে। আর যদি এই ক্ষেত্রে আমরা উষ্ণতা কমাই, এই ক্ষেত্রে যদি আমরা উষ্ণতা কমাই, উষ্ণতা কমালে কি হবে? উষ্ণতা যদি আমরা কমাই তাহলে কি হবে? যদি ফরওয়ার্ড রিয়াকশন হয়, ফরওয়ার্ড রিয়াকশন হলে
তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে এটা সেটেল হয়ে যাচ্ছে। তাহলে উষ্ণতা কমালে কি হবে? উষ্ণতা কমালে সেক্ষেত্রে এখানে আমাদের সম্মুখ বিক্রিয়ার মান, সম্মুখ বিক্রিয়ার হার বাড়বে। বোঝা গেল? তো যদি এবার এরকম কোনো একটা রিয়াকশন থাকে যে যেখানে আমাদের তরল আর মানে তরল দ্রাবক আছে আর আমাদের গ্যাস আছে, তাহলে এক্ষেত্রে আমাদের তরলে দ্রবীভূত গ্যাস হচ্ছে, প্লাস না হয়ে এক্ষেত্রে হচ্ছে মাইনাস। যদি মাইনাস তাপ হয় তাহলে উষ্ণতা বাড়ালে কি হবে? যদি মাইনাস তাপ হয় তাহলে উষ্ণতা বাড়ালে তখন কি হবে? আমাদের সম্মুখ বিক্রিয়ার মান বাড়বে। আর যদি উষ্ণতা কমানো হয় তাহলে কি হবে? বিপরীত বিক্রিয়ার হার বাড়বে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাও কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি, তাহলে উষ্ণতার এখানে যে প্রভাবটা সেটা কিন্তু আমরা ধরতে পারলাম। ওকে, দেন হচ্ছে আমাদের চাপের প্রভাব। এবার যদি চাপ বাড়ানো হয় তাহলে কি হবে? যে গ্যাসের যে অণুগুলো সেগুলো তরলের অণুর খুবই কাছাকাছি চলে আসবে। খুবই কাছাকাছি আসার ফলে কি হবে? খুবই কাছাকাছি আসার ফলে সেখানে ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হওয়ার চান্সটা বেশি হবে। যার জন্য কি হবে? চাপ যদি আমরা বাড়াই তাহলে হচ্ছে দ্রাব্যতা বাড়বে, চাপ যদি কমাই দ্রাব্যতা তাহলে কমবে। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা চাপ বাড়ালে বৃদ্ধি পায়, চাপ কমালে হ্রাস পায়। বোঝা গেল? যদি এখানে চাপ বাড়ানো হচ্ছে তাহলে চাপ যদি আমরা দিই, বেশি প্রেসার ক্রিয়েট করা হয় তাহলে এখান থেকে কি হবে? দ্রাব্যতা কিন্তু বাড়বে, দ্রাব্যতা কিন্তু বাড়বে। ওকে, দেন যেটা আমরা করব দ্যাট ইজ আমাদের হেনরির সূত্র। আমাদের হেনরির সূত্র এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হেনরির সূত্রকে আমাদের কি বলা হচ্ছে? যদি আমাদের কোনো উষ্ণতা যদি স্থির থাকে তাহলে কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। দ্রবণের সাথে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। সেটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের হেনরির সূত্র। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে বাষ্পচাপ। বাষ্পচাপ আমরা কাকে বলবো? যদি আমাদের উষ্ণতা স্থির থাকে, উষ্ণতা স্থির থাকা অবস্থায় কোনো তরল তার বাষ্পের সঙ্গে যখন সাম্যাবস্থায় থাকবে তাহলে বাষ্প দ্বারা যে প্রদত্ত চাপ সেই তরলে সেটাকে সেই উষ্ণতায় তরলের বাষ্পচাপ বলছে। তার মানে কি? ধরো আমাদের একটা ক্লোজ কন্টেনার আছে, সেখানে আমাদের একটা কোনো লিকুইড আছে এখানে, ঠিক আছে? এবার সেখান থেকে গ্যাস ফর্ম করেছে, রাইট? গ্যাস ফর্ম করেছে। এবার আমাদের এমন একটা অবস্থা যেখান থেকে যতটা পরিমাণে এই গ্যাস থেকে তরল পাচ্ছি সেম রেটে আমরা তরল থেকে আবার গ্যাস পাচ্ছি। মানে কি? এ দুটো সাম্যাবস্থায় আছে। এবার এই সাম্যাবস্থায় থাকা অবস্থায় এই যে গ্যাসটা ও যেই চাপ দেবে তরলটাকে, ও যে চাপ দেবে তরলটাকে সেটাকে আমরা কি বলবো? বাষ্পচাপ। সেটাকে আমরা কি বলবো? বাষ্পচাপ। ওই উষ্ণতায়, উষ্ণতাটা এখানে আমাদেরকে দেখতে হবে, আর ওই তরলের উষ্ণতাটা কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা কি বলছি? বাষ্পচাপ। এটাকে আমরা কি বলছি? বাষ্পচাপ বলছি। তাহলে এখান থেকে যখন আমরা হেনরির সূত্রে দেখলাম যে তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক, তাহলে এখান থেকে কি সেটাকে আমরা ভেপার প্রেসার বলতে পারি, বাষ্পচাপ বলতে পারি। পারি কি পারি না? পারি। তাহলে সেটাকে আমরা কি বলছি? যে গ্যাসের যে দ্রাব্যতা সেটা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সাথে সমানুপাতিক। মানে ধরো যদি আমরা বলি যে আমাদের কোনো গ্যাসের এক্স মোল, এটা হচ্ছে আমরা এটাকে বললাম আমরা আমাদের গ্যাসের মোল ভগ্নাংশ। আমাদের গ্যাসটা কতটা ছিল? এক্স পরিমাণ। এটাকে আমরা বলছি আমাদের গ্যাসের মোল ভগ্নাংশ। সেটা কি? সেই সাম্যাবস্থায় থাকা যে আমাদের প্রেসার তার সাথে সমানুপাতিক, মানে আমাদের বাষ্পচাপের সাথে সেটা সমানুপাতিক। তাহলে আমাদের এটা প্রপোর্শনাল টু হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের চাপ, ঠিক? এবার এখান থেকে যদি এটাকে আমরা সমানুপাতিক থেকে সমান চিহ্ন আনি তাহলে সেখান থেকে এটা আমাদের কি হবে? ইকুয়ালস টু কে এইচ ইন্টু পি। বা ধরো যদি এটাকে আমরা ঘুরিয়ে লিখি তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? পি ইজ ইকুয়াল, তাহলে আমাদের পি প্রপোর্শনাল টু এক্স হয়ে যাবে, তাহলে সেটাকে আমরা লিখবো পি ইজ ইকুয়ালস টু কে এইচ
ইন্টু এক্স। এই জিনিসটাকে এইভাবে আমাদের লেখাটা কিন্তু বেশি প্রেফার করা হয় এটার থেকে, কিন্তু এটাকে আমরা বেশি প্রেফার করি। কেন বেশি প্রেফার করি এই জিনিসটা আমরা কিন্তু আবার এটাকে বুঝতে হলে কিন্তু আমাদের আরো কিছুটা মানে আরো কয়েকটা ক্লাস আমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো সেজন্য আমরা এখান থেকে কিন্তু এটাকে কেএইচ ইন্টু এক্স এইভাবে লিখতে পারি। তাহলে এই কেএইচটা কি? এই কেএইচটা হচ্ছে আমাদের হেনরি ধ্রুবক। এই কেএইচটা কি? এই কেএইচটা হচ্ছে আমাদের হেনরির কনস্ট্যান্ট বা হেনরির ধ্রুবক। বোঝা গেল? ওকে, নেক্সট নেক্সট হচ্ছে তাহলে কেএইচ যে আছে কেএইচ এর কিছু বৈশিষ্ট্য, কেএইচ এর কিছু আমাদের এমন কন্ডিশন পড়তে হবে কেএইচ এর, যেটা আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট কি বলেছে যে কেএইচ কিন্তু গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে। গ্যাসটার কিরকম প্রকৃতি, কিরকম ওদের মধ্যে কিরকম হচ্ছে তোমার অ্যাট্রাকশন ফোর্স আছে, ভোলাটাইলিটি মানে দ্রাব্যতা কেমন, এই সমস্ত জিনিসের উপরে কিন্তু এটা ডিপেন্ড করছে। তাহলে কেএইচ এর মান গ্যাসের প্রকৃতির ওপরে ডিপেন্ড করবে। কেএইচ এর মান কি হবে? তরলের দ্রাবকের প্রকৃতির উপরও নির্ভর করবে। দুটো জিনিসের উপর নির্ভর করবে, ও নির্ভর করবে হচ্ছে গ্যাসের প্রকৃতির উপরে, আর সেকেন্ড নির্ভর করবে হচ্ছে তরলের প্রকৃতির উপরে। এই দুটো জিনিসের প্রকৃতির উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে। দেন কি বলেছে যে যদি দুটি গ্যাসের আংশিক চাপ, যদি দুটি গ্যাসের আংশিক চাপ একই হয় তবে স্থির উষ্ণতায়, এদের কি থাকে আংশিক চাপটা যদি এদের সেম থাকে, তাহলে স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট তরল দ্রাবকে যে গ্যাসের কেএইচ এর মান বেশি হবে তার দ্রাব্যতার মান কি হবে? কম। আংশিক চাপ আমরা কি জানি যে যদি কোনো একটা তরল এমন থাকে যেটা বিশুদ্ধ অবস্থায় আছে, তাহলে সেই বিশুদ্ধ অবস্থায় যখন তরলটা তার গ্যাসে পরিণত হচ্ছে, সেই যেই চাপটা দেবে সেটা হচ্ছে আমাদের বিশুদ্ধ চাপ। এবার যদি সেটা ধরো অন্য কিছুর সাথে একটা মিশ্রিত অবস্থায় আছে, মিশ্রিত অবস্থায় থাকলে যেই চাপটা আসবে সেটা তো সেই মানে পিওর সলভেন্টের চাপের জন্য আসবে না, তাহলে সেটা তখন তার চাপটা কি হবে? দুটো চাপের আলাদা আলাদা ভাবে সেটাকে আমাদেরকে যোগ করতে হবে। সেই প্রত্যেকটাকে তখন আমরা কি বলবো? আংশিক চাপ। এই জিনিসগুলো তোমরা কিন্তু করেছো আগে, রাইট? ডাল্টনের সূত্রও আমরা পড়েছি এখান থেকে, সেগুলো নিয়ে আমি যাচ্ছি না। তাহলে কি বলছে? যদি আমাদের আংশিক চাপ দুটো গ্যাসের ক্ষেত্রে সেম হয়, তাহলে যদি উষ্ণতা আমাদের স্থির থাকে, তাহলে যেই তরলের ক্ষেত্রে কেএইচ এর মান বেশি হবে তার দ্রাব্যতা কম হবে, যার ক্ষেত্রে কেএইচ এর মান বেশি তার দ্রাব্যতা কম। আমরা কি দেখলাম যে আমাদের প্রেসার ইজ ইকুয়ালস টু কেএইচ ইন্টু এক্স হচ্ছে, তাহলে প্রেসার ইজ ইকুয়ালস টু কেএইচ টু এক্স। এবার আমি যদি বলছি প্রেসারটা সেম, তাহলে আমাদের এক্স ইজ ইকুয়ালস টু কি হবে? পি বাই কেএইচ। এবার প্রেসার যদি আমাদের সেম হয়, তাহলে যদি কেএইচ এর মান বাড়ে তাহলে এক্সটা কি হবে? কমবে। যদি কেএইচ এর মান বাড়ে তাহলে এক্স এর মান কি হবে? কমবে। যদি কেএইচ এর মান কমে তাহলে এক্স এর মান তখন কি হবে? আমাদের বাড়বে। বোঝা গেছে? সেখান থেকে কিন্তু এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি। তারপরে কি বলছে? যদি আমাদের উষ্ণতা বৃদ্ধি পায়, যদি আমাদের উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে কেএইচ এর মানও কি হবে? বৃদ্ধি পাবে। যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে কেএইচ এর মানও আমাদের বৃদ্ধি পাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন এগুলো, এগুলো কিন্তু আমাদের ভালো মতো করে মাথায় রাখতে হবে। বোঝা যাচ্ছে কথাগুলো? নেক্সট হচ্ছে যে আমাদের এই যে হেনরির সূত্র, এই হেনরির সূত্রটা আমাদের কি কি ক্ষেত্রে প্রযোজ্য? আমরা কোন কোন ক্ষেত্রে বলতে পারি যে আমাদের হেনরির সূত্রটা applicable আছে? কোন কোন ক্ষেত্রে? যদি আমাদের তরল দ্রাবকে কোনো গ্যাস অধিক মাত্রায় দ্রবীভূত হয়, যদি প্রচন্ড বেশি পরিমাণে দ্রবীভূত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সূত্র প্রযোজ্য না। সেক্ষেত্রে এই সূত্রটা কিন্তু আমাদের প্রযোজ্য হবে না। লিমিট পর্যন্ত সেটাকে দ্রবীভূত যদি হয় তাহলে সেটাকে আমরা তোমার ক্যালকুলেট করতে পারবো। যদি প্রচন্ড মাত্রায় সেটা দ্রবীভূত হতে থাকে তাহলে কিন্তু সেটাকে ক্যালকুলেট করা যায় না। দেন কি বলছে? তরল দ্রাবকে কোনো গ্যাস বিয়োজিত বা সংযোজিত হলে সূত্রটি প্রযোজ্য হয় না। যদি কোনো গ্যাস এখানে ধরো বিয়োজিত হয়ে যায় বা তোমার ধরো একসাথে সংগঠিত হয়ে একটা আলাদাই কিছু গঠন করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে না। দেন কি বলছে? দেন আমাদের বলছে যে কোনো তরল দ্রাবকের সঙ্গে কোনো গ্যাসের যদি বিক্রিয়া হয়, যদি আমাদের যে তরল দ্রাবটা তার সাথে যদি কোনো গ্যাসের বিক্রিয়া করে কোনো যৌগ গঠন করে, যদি বিক্রিয়া করে কোনো যৌগ গঠন করে ফেলে, তাহলেও কিন্তু এই সূত্রটা আমাদের সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে এই সূত্রটা কিন্তু আমাদের সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর গ্যাসের চাপ যদি খুব বেশি বা যদি উষ্ণতার মান খুবই কম হয়, তাহলেও কিন্তু এখান থেকে হেনরির সূত্র সঠিকভাবে প্রযোজ্য হবে না। তাহলেও কিন্তু এক্ষেত্রে হেনরির সূত্র
সঠিকভাবে প্রযোজ্য হবে না। তাহলে এই 4টে কন্ডিশন আমরা এমন পেলাম, যেই জিনিসগুলো যদি আমাদের কোনো তোমার সলিড সলিড বলছি সরি সলিউশনের আর গ্যাসের মধ্যে যদি আমরা পাই, দ্রাবক দ্রাবকের মধ্যে যদি এরকম কোনো সম্পর্ক থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা হেনরির সূত্র মেনে চলবে না। সেটা কিন্তু হেনরির সূত্র মেনে চলবে না। বোঝা গেছে? নেক্সট, কঠিন দ্রবণ, ভেরি ইন্টারেস্টিং টার্ম, রাইট? কঠিন দ্রবণ কিছুই না, এক্ষেত্রে কি হয় যে দুই বা ততোধিক কঠিনের সমসত্ব মিশ্রণ, দুই বা ততোধিক কঠিনের সমসত্ব মিশ্রণ, সেটাকে আমরা কি বলছি? কঠিন দ্রবণ। এক্ষেত্রে কি হয়, আমাদের দ্রাবকটাও কঠিন হয়, আবার আমাদের কি হয়, দ্রাবটাও কঠিন হয়। আমাদের দ্রাবকটাও কঠিন হয়, আবার আমাদের দ্রাবটাও কিন্তু এক্ষেত্রে কঠিন হয়। দেন আমরা আমাদের যে তরলের বাষ্পচাপটা কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, রাইট? তো এবার এটার পরে যেটা আমরা দিয়ে দেখবো যে আমাদের যে তরলের বাষ্পচাপ, এই বাষ্পচাপটা কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করছে, কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করছে। ফার্স্ট হচ্ছে আমাদের তরলের প্রকৃতি। কোনো এমন তরল থাকে যে তরলের কণাগুলোর মধ্যে তোমার কি হবে, খুব মানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব বেশি, তাহলে কি হবে, সেগুলো তো গ্যাসে মানে তোমার কনভার্ট হতে চাইবে না, তাহলে সেক্ষেত্রে গ্যাস ফর্মেশনটা কি হয়ে যাবে, আমাদের কমে যাবে। আর যদি গ্যাস বেশি পরিমাণে তোমার ফর্ম না করে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা বাষ্পচাপের ভ্যালুটা সেই বেসিসে পাবো না, সেখান থেকে কিন্তু আমরা বাষ্পচাপের ভ্যালুটা সেই বেসিসে পাবো না। সেজন্য তরলের প্রকৃতি কেমন, তরলের অণুগুলোর মধ্যে কিরকম রিলেশন, সেটা ভোলাটাইল মানে উদ্বায়ী কোনো তরল নাকি অনুদ্বায়ী কোনো তরল, এই জিনিসগুলোর কিন্তু আমাদের সেখানে দেখতে হবে। সেটা তরলের প্রকৃতিটা কিরকম, সেটার উপরে কিন্তু এই জিনিসটা আমাদের অনেকটা পরিমাণেই ডিপেন্ড করছে, তরলের প্রকৃতির উপরে কিন্তু এটা আমাদের অনেকটা পরিমাণেই ডিপেন্ড করছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের উষ্ণতা। নেক্সট হচ্ছে আমাদের উষ্ণতা। উষ্ণতা যদি আমাদের বাড়ে, উষ্ণতা বাড়লে আমরা কি দেখলাম, যদি আমাদের কোনো তাপ দায়ী আমাদের প্র্যাকটিক্যালি হচ্ছে রিয়াকশন গুলো, তাহলে উষ্ণতা যদি আমাদের বাড়ে, তাহলে উষ্ণতা বাড়লে কিন্তু আমাদের বাষ্পচাপ বাড়ে, আর কমলে মানে বাষ্পচাপ বাড়ে যদি হচ্ছে উষ্ণতা বাড়ে, আর উষ্ণতা যদি কমে তাহলে বাষ্পচাপ কমে। এই জিনিসটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটার এই পুরো জিনিসের উপরে কিন্তু এটা তোমার ডিপেন্ড করছে। আচ্ছা, নেক্সট যেটা যে আমাদের দ্রাবকের যে দ্রবণে সেখানে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র, আমাদের দ্রাবকের যে দ্রবণের বাষ্পচাপ, সেই দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত আমাদের রাউল্টের সূত্র। ওকে, কি বলছে এখানে, বলা হচ্ছে যদি আমাদের কোনো উষ্ণতা স্থির থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে দেখো যে উষ্ণতা স্থির এই কন্ডিশনটা কিন্তু মোস্ট অফ দি কেসেসে আমাদের কাছে আছে। উষ্ণতাকে স্থির কেন ধরা হচ্ছে, কারণ যদি উষ্ণতাটা এখানে বাড়ানো কমানো হয়, তাহলে তরলের ক্ষেত্রে কিন্তু মানে বাষ্পীভবনটা যেহেতু বেড়ে যায়, খুব কিছু কিছু ক্ষেত্রে বাষ্পচাপের পরিমাণ বেড়ে যায়, তাহলে উষ্ণতাটার মানে তোমার উষ্ণতার যে এফেক্টটা সেটা কিন্তু সলিউশনের ক্ষেত্রে অনেকটা বেশি। সেজন্য আমরা যখনই এই সমস্ত বিষয়ে কথা বলছি, তাহলে উষ্ণতাটা আমাদের কিরকম করে ডিফাইন করছে বা এই উষ্ণতাটা কিভাবে আমাদের ভ্যারি করছে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই জন্য যদি এই ক্ষেত্রে উষ্ণতাটাকে কনস্ট্যান্ট বা প্রেশারটাকে কনস্ট্যান্ট, এই ধরনের টার্ম গুলো আমাদের আসছে, সেগুলোকে কিন্তু আমাদের ভালো মতো করে মাথায় রাখতে হবে। কারণ কোথায় উষ্ণতা কনস্ট্যান্ট কোথায় না, এই জিনিসগুলো মাথায় না রাখলে কিন্তু গোটা যে আমাদের লেখাটা, ওটা লেখাটাই কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের রাউল্টের সূত্র। রাউল্টের সূত্র ফার্স্ট কি দেখতে পাচ্ছি, যদি আমাদের স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাব থাকে, যদি অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ও দ্রবণের দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। ওকে, আমাদের কোনো একটা দ্রাবক আছে, বিশুদ্ধ দ্রাবক, এটা বিশুদ্ধ দ্রাবক। ওকে, এটাকে বিশুদ্ধ দ্রাবককে আমরা এ দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, বিশুদ্ধ দ্রাবক আমাদের এ। তাহলে এই এর বিশুদ্ধ দ্রাবক যখন ও ছিল, তখন ওর নিশ্চয়ই একটা কোনো চাপ থাকবে, সেটাকে আমরা বলছি হচ্ছে পি নট এ। ও যখন বিশুদ্ধ দ্রাবক ছিল, তাহলে সেই অবস্থায় ওর যে মানে যখন এখান থেকে এদের দুজনের মধ্যে তরলের বাষ্পের মধ্যে যখন সাম্যাবস্থায় ছিল, তাহলে সেই অবস্থায় এই যে বাষ্পচাপ, সেটাকে আমি ধরলাম হচ্ছে আমাদের পি নট, সেটাকে আমি ধরলাম হচ্ছে আমাদের পি নট। তাহলে সেইখানে যে বাষ্পচাপ ছিল, এবার যখন এই দ্রাবটার মধ্যে আমরা কোনো একটা অনুদ্বায়ী দ্রাবক দ্রবীভূত করলাম, অনুদ্বায়ী মানে যেটা হচ্ছে উদ্বায়ী না, এবার তার মধ্যে কিছু পরিমাণ আমাদের সারফেসে আছে, মানে উপরের লেয়ারে আছে, কিছুটা বাল্কে আছে, বাল্কে মানে কি ভেতরে আছে, তাহলে
এই যে বাল্কে যেই এলিমেন্ট গুলো আছে সেগুলো যখন সারফেসে উঠে যাবে তখন সে সেখান থেকে বাষ্পীভূত হতে পারবে, তো যেই পোর্শন গুলো, যেই কণাগুলো আমাদের তোমার সারফেসে আছে সেই কণাগুলো কিন্তু সারফেস থেকে বাষ্পীভূত হতে পারছে না। তাহলে এই ক্ষেত্রে এখানে যেই বাষ্পটা আমরা পাবো সেই বাষ্পটা আমরা কমপ্লিটলি কার জন্য পাবো? বাষ্পটা আমরা কমপ্লিটলি পাবো হচ্ছে দ্রাবকের জন্য, কিন্তু দ্রাবের জন্য আমরা পাবো না। কিন্তু দ্রাবকের জন্য পাবো তো আমরা নাই, কিন্তু তাও কি ও এখানে বসেই থাকবে, ও ওখান থেকে নড়বেও না, এদিকেও কোনো বাষ্পচাপও দেবে না। তাহলে আমাদের কি হবে, আমাদের যে দ্রাবকের বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপটা ছিল তার তুলনায় এখানে যখন কোনো একটা অনুদ্বায়ী দ্রাবক আমরা দ্রবীভূত করছি তাহলে বাষ্পচাপটা আমাদের কি হবে, কমে যাবে, কারণ বাষ্প কিন্তু এখান থেকে অতটা পরিমাণে আমরা পাবো না। ঠিক আছে, তাহলে এটাই আমাদের বলছে যে সেই উষ্ণতায় যদি আমাদের কোনো কনস্ট্যান্ট যদি আমাদের টেম্পারেচার থাকে, তাহলে যদি অনুদ্বায়ী দ্রাবক দ্রবণে দ্রবীভূত করি তাহলে ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ আমাদের যেটা হচ্ছে পি নট এ, ও দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান কোনটা হবে, সেটা হচ্ছে আমাদের অনুদ্বায়ী দ্রাবণের মানে অনুদ্বায়ী দ্রবণের যে হচ্ছে বাষ্পচাপ, অনুদ্বায়ী দ্রাবকের বাষ্পচাপটা কোনটা হবে, এই দুটোর সাথে আমাদের ইকুয়াল হয়। তো সেটাকে আমি কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে দ্রবণের বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপ তাহলে আমাদের কি হবে, দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ। দ্রাবকের মোল ভগ্নাংশ কেন নেওয়া হচ্ছে, কারণ দ্রাবকই তো খালি সেখান থেকে তোমার বাষ্পচাপটা দিচ্ছে, দ্রাব তো কোনো বাষ্পচাপে দিচ্ছে না, সেজন্য আমরা দ্রাবকের মোল ভগ্নাংশ নিচ্ছি, আর সেটার সাথে আমরা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দিয়ে গুণ করছি। তাহলে আমরা কি পাবো, আমরা এখান থেকে দ্রবণের বাষ্পচাপ পাবো। আমরা ধরলাম কি এখানে যে আমাদের এ হচ্ছে দ্রাবক, আমাদের এ হচ্ছে দ্রাবক আর বি হচ্ছে আমাদের দ্রাবক। ঠিক আছে, তাহলে আমাদের দ্রাবকের এক্স এ যেটা, তাহলে আমাদের দ্রাবকের মোল ভগ্নাংশ কত হয়, মোল ভগ্নাংশ আমাদের হচ্ছে হলো আহ এ, আমাদের এই মোলটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের এ মোল আছে, বাই হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের এক্স এ, এটা হচ্ছে আমাদের এক্স এ। তাহলে এটা আমাদের এক্স এ হলো, আর দ্রবণের দ্রাবের মোল ভগ্নাংশ আমাদের কত হলো এক্স এ, আর বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আমাদের কত ছিল, পি নট, কি ছিল, পি নট এ। এখান থেকে পেলাম এটা আমাদের কি, দ্রবণের বাষ্পচাপ, যেটা হচ্ছে আমাদের পি, এটা আমাদের দ্রবণের বাষ্পচাপ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে পি। ঠিক আছে, ওকে। এবার যদি একটা উদ্বায়ী হয়, যদি আমাদের দ্রাবটা যদি উদ্বায়ী হয়, দ্রাবকও উদ্বায়ী দ্রাব উদ্বায়ী যদি এরকম অবস্থা থাকে, তাহলে একটি উপাদানের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপ ও দ্রবণে উপাদানটির মোল ভগ্নাংশের গুণফলের সমান। মানে কি, যদি আমাদের কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় উদ্বায়ী দ্রাবক আর উদ্বায়ী দ্রাবক দ্বারা গঠিত কোনো দ্রবণ থাকে, যে আমাদের দ্রাবটা উদ্বায়ী দ্রাবকটা উদ্বায়ী, তাহলে কোনো একটি উপাদানের বাষ্পচাপ, যে কোনো একটা দ্রাবকের বাষ্পচাপ বা দ্রাবের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপ এবং দ্রবণে উপাদানটির মোল ভগ্নাংশের গুণফলের সমান। তার মানে কি, যে এটা ধরো আমাদের বিশুদ্ধ অবস্থায় দ্রাবক যেটা ছিল, বিশুদ্ধ অবস্থায় দ্রাবক, বিশুদ্ধ অবস্থায় দ্রাবক, দ্রাবককে আমরা কি ধরেছি এ, বিশুদ্ধ অবস্থায় দ্রাবকের আমরা চাপ ধরলাম হচ্ছে পি নট এ, আর আমরা ধরলাম যে আমাদের এক্স এ মোল পরিমাণ আমাদের দ্রাবক আছে, দ্রাবকের ক্ষেত্রে বলছি, তাহলে দ্রাবকের দ্বারা যে প্রেসারটা হবে সেটাকে আমরা ধরি পি ওয়ান ধরি, তাহলে এটা কি হবে, পি নট এ এক্স এ, আর বি কে আমরা ধরছি হচ্ছে আমাদের দ্রাবক, তাহলে দ্রাবক যখন একদম পিওর অবস্থায় ছিল তখন ও ভোলাটাইল, আমরা উদ্বায়ী বলেছি, তাহলে ওর বাষ্পচাপ পিওর হবে পি নট এ, আর এটা হবে আমাদের এক্স বি। তাহলে এক্ষেত্রে আমাদের পি টু টা কত হবে, পি নট বি এক্স বি। তাহলে এক্ষেত্রে আমাদের মোট চাপ বা পি টোটাল কত হবে, এক্ষেত্রে আমাদের পি টোটাল হবে হচ্ছে পি ওয়ান প্লাস পি ওয়ান প্লাস পি টু, তাহলে হচ্ছে পি নট এ এক্স এ প্লাস পি নট বি, এটা হচ্ছে আমাদের মোট চাপ, এটা হচ্ছে আমাদের মোট চাপ। বোঝা যাচ্ছে, এই জিনিসটা আমাদের মোট চাপ। হুম, তাহলে এবার এই জিনিসটা যদি এখান থেকে আমরা বুঝতে পারি, এবার যেটা আমরা করব সেটা কিন্তু আরো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমাদের আদর্শ দ্রবণ, সেটা হচ্ছে আমাদের আদর্শ দ্রবণ। কি বলছে, যে যে দ্রবণে যে কোনো উষ্ণতা ও গাঢ়ত্বে রাউল্টের সূত্র যেটা মেনে চলবে, যে কোনো উষ্ণতা আর গাঢ়ত্বে যদি রাউল্টের সূত্র মেনে চলে সেটাকে আমরা বলবো হচ্ছে আদর্শ দ্রবণ।
আদর্শ দ্রবণে যে কোনো উষ্ণতা, সব উষ্ণতাতে প্রত্যেকটা কনসেন্ট্রেশনে এই সূত্রটাকেও মেনে চলবে। মানে কি, সেখানে আমাদের পি টোটাল যেটা, পি টোটালটা আমাদের হচ্ছে কি পি নট এ এক্স এ প্লাস পি নট পি, এগুলো আমাদের কি মোল ভগ্নাংশ, এগুলো আমাদের মোল ভগ্নাংশ। ধরো কোন একটা মানে একটা কোনো টাইমে যদি আমাদের দ্রাবকের মোল ভগ্নাংশ যদি 1 হয়, দ্রাবকের মোল ভগ্নাংশ আমাদের 1 হলো, এবার এটার মোল ভগ্নাংশ 1, আমরা কি জানি যে x1 প্লাস এক্স মানে xa প্লাস xb ইকুয়ালস টু 1 হবে। যদি এটা 1 হয়ে যায় তাহলে xb আমাদের কত হবে 0, তাহলে xa যদি আমাদের 1 হয় তাহলে xb আমাদের হয়ে যাবে 0। তাহলে সেই অবস্থায় আমাদের p টোটাল কত হবে, এই অবস্থায় আমাদের p টোটাল হবে হচ্ছে পি নট, ভালো করে দেখো, তাহলে পি নট এ ইন্টু 1 হবে আর পি নট বি ইন্টু 0 হবে। তাহলে মানে সেই অবস্থায় আমাদের যে প্রেসারটা হবে, সেই অবস্থায় যে প্রেসারটা হবে সেটা আমাদের কি হবে, পিওর অবস্থায় যে দ্রাবকের প্রেসার ছিল তার সাথে সমান হবে। এবার যদি আমরা সেকেন্ড কন্ডিশন আমরা ধরলাম, যেখানে আমাদের এক্স এটা হচ্ছে 0 আর এক্স বিটা হচ্ছে আমাদের 1, এক্স এ 0 এক্স বি 1, তাহলে সেই ক্ষেত্রে টোটাল প্রেসার আমাদের কি হবে, এটা 0 সাথে মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে যাবে আর এটা হবে হচ্ছে পি নট বি। তাহলে সেই ক্ষেত্রে যেটার মোল ভগ্নাংশ 0 থাকবে সেটা তখন কি হয়ে যাবে, যে অপরটার সাথেই সেটা ইকুয়াল হয়ে যাবে। এটাকে আমরা কি বলছি, আদর্শ দ্রবণ, এটাকে আমরা বলছি আদর্শ দ্রবণ। তাহলে দেখো যে যেই অবস্থা যদি আমাদের x1, যদি আমাদের এটার মোল ভগ্নাংশ যদি আমাদের x1 হয় দ্রাবকের ক্ষেত্রে, আর দ্রাবেরটা হচ্ছে 0, তাহলে সেখানে আমরা কি পাচ্ছি পি নট বাই পি নট এ হয়ে গেছে। এটাই হচ্ছে এক্ষেত্রে আমাদের টোটাল ভেপার প্রেসার। এবার যদি আমাদের পি নট এটা 0 হয় আর মানে সরি এক্স এটা যদি আমাদের 0 হয় আর এক্স বিটা যদি আমাদের 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেসার কত পাচ্ছি, পি নট বি। তাহলে টোটাল প্রেসার আমাদের কি হয়ে যাচ্ছে এখান থেকে, পি ইজ ইকুয়ালস টু পিএ প্লাস পিবি। কিন্তু যদি আমরা ধরো এই মাঝখানে কোনো এমন জায়গা থাকে যেখানে x1 হচ্ছে 1 না, x2 x1 মানে xa হচ্ছে 1 না, xb ও 1 না, মাঝামাঝি কোনো কন্ডিশন, তাহলে এই অবস্থায় আমাদের পিবির যে আমাদের প্রেসারটা সেটা কত, আমাদের সেটা হচ্ছে xb ইন্টু পি নট বি, এটা আমরা পেয়েছি। আর এই ক্ষেত্রে পি এটা কত, আমাদের এক্স এ পি নট এ। এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের গ্রাফ। আদর্শ গ্যাসকে আমরা যেই গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে পারি এটা হচ্ছে সেই গ্রাফ, এটা দিয়ে আমরা আদর্শ গ্যাসকে বোঝাতে পারছি। এক্ষেত্রে এটাকে আমাদের হচ্ছে আদর্শ গ্যাস, বোঝা গেল। এবার আদর্শ গ্যাস গঠনের কিছু শর্ত আছে। কি, ধরো আমি বললাম যে আমাদের দ্রাবক যে কণাগুলো সেটাকে আমরা এ দিয়ে বলেছি, দ্রাবক কণাগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স আছে সেটা হচ্ছে এ, আর আমাদের দ্রাবের কণাগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স যেটা আছে সেটা হচ্ছে বিবি। এবার ধরো এ এ আর বিবি একসাথে যুক্ত হয়ে নিয়ে যখন এরা হচ্ছে দ্রবণ গঠন করবে তখন সেটা কি হয়ে যাবে, এবি হয়ে যাবে। এবার এ এর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স ছিল বিবির মধ্যেও যদি সেই অ্যাট্রাকশন ফোর্সই থাকে আর এরা যুক্ত হয়ে যখন এবি গঠন করবে তার মধ্যেও যদি সেম অ্যাট্রাকশন ফোর্স থাকে, তাহলে সেই ক্ষেত্রেই আমরা বলতে পারবো যে আমাদের আদর্শ দ্রবণ গঠন হয়েছে। মানে প্রত্যেক ক্ষেত্রে এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা আমাদের কি হচ্ছে, সেম থাকছে। প্রত্যেকটা ক্ষেত্রে এদের মধ্যে হচ্ছে আমাদের অ্যাট্রাকশন ফোর্সটা সেম থাকছে, এটা হচ্ছে ফার্স্ট। আর কি, আর হচ্ছে যে প্রত্যেকটি উপাদানের আমাদের কি হচ্ছে আণবিক আকার, আকৃতি আর রাসায়নিক প্রকৃতি সেম হবে, সদৃশ। প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের আণবিক আকার, আকৃতি আর রাসায়নিক প্রকৃতি কি হবে, সদৃশ্য। যদি এরকম কোনো আমাদের অবস্থা আমরা দেখতে পাই সেটাকে আমরা কি বলবো, আমাদের আদর্শ দ্রবণ গঠনের শর্ত। এটাকে আমরা কি বলছি, আমাদের আদর্শ দ্রবণ গঠনের শর্ত। আচ্ছা, এটার আমাদের একটা এক্সাম্পল দিতে চাই, উদাহরণ। তাহলে এটা কি হবে, বেনজিন ও টলুইনের দ্রবণ, বেনজিন আর টলুইনের দ্রবণ, বা এন হেক্সেন আর এন পেন্টেনের দ্রবণ। এন হেক্সেন আর এন পেন্টেনের দ্রবণ। বোঝা যাচ্ছে, এইভাবে এই জিনিসটাকে কিন্তু আমরা এখান থেকে বলতে পারছি।
তাহলে আমাদের আদর্শ দ্রবণের কিছু বৈশিষ্ট্যও থাকবে, ডেফিনেটলি প্রত্যেকটা জিনিসেরই কিছু বৈশিষ্ট্য থাকে। তাহলে আমাদের আদর্শ দ্রবণেরও কিছু বৈশিষ্ট্য থাকবে। তাহলে কি বলছে যে আদর্শ দ্রবণ সব উষ্ণতা আর গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে। প্রত্যেকটা উষ্ণতায় প্রত্যেকটা গাঢ়ত্বেও কি করবে, রাউল্টের সূত্র মেনে চলবে, মানে একদম গুড বয়, ঠিক আছে, একদম ভালো বাচ্চা। আচ্ছা, দেন বলছে যে আদর্শ দ্রবণের একই অণুগুলির মধ্যে আকর্ষণ বল ও ভিন্ন অণুগুলির মধ্যে আকর্ষণ বল সেম। একই একই অণুর মধ্যে আকর্ষণ বল যা হবে, ডিফারেন্টের মধ্যে সেম হবে, যেটাকে আমরা এখানে বললাম যে এর মধ্যে যে আকর্ষণ বল, বিবির মধ্যেও যে আকর্ষণ বল, এবির মধ্যেও সেম আকর্ষণ বল এখানে আমরা দেখি। দেন কি বলছে যে আদর্শ দ্রবণ প্রস্তুতির সময় উপাদান অণুগুলির আন্তরাণবিক আকর্ষণ বলের কোনো রূপ পরিবর্তন হয় না। আমাদের এদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল যেগুলো ছিল সেগুলো কোনো রকমের কোনো ডিফারেন্স হচ্ছে না, এটাও আমরা একটু আগে দেখে আসলাম। তাহলে এগুলো আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য। এবার আমরা জানি যে আমাদের কোনো কিছুই কিন্তু আদর্শ হয় না, কোনো কিছুই আমাদের একদম পারফেক্ট হবে না। পারফেকশন ইজ আ মিথ, রাইট? যত জিনিসই আমরা ভালো হয়ে যাবে আমাদের মনে হবে যে না জিনিসটা এর থেকেও ভালো হতে পারতো, কিন্তু সেটাতে কি হচ্ছে যে আমাদের পারফেকশনটা কিন্তু কখনোই কোনো কিছুতে আমরা অ্যাচিভ করতে পারবো না। পারফেকশন না হলেও জিনিসগুলোকে আমাদের নর্মালাইজ করতে হবে। আদর্শ যখন দ্রবণটা আমাদের হচ্ছে না, তো আদর্শ দ্রবণ বাদ দিয়ে কি হবে, অনাদর্শ দ্রবণ। এটা কি, সেটা হচ্ছে আমাদের যে দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে না, যেই দ্রবণ কি করে না, রাউল্টের সূত্র মেনে চলে না, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হচ্ছে অনাদর্শ দ্রবণ। মানে যে প্রত্যেকটা ক্ষেত্রে সব সময় সব উষ্ণতায় সব কনসেন্ট্রেশন রাউল্টের সূত্র মেনে চলতে পারছে না, এটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে অনাদর্শ দ্রবণ। তার মানে কি, এক্ষেত্রে কি হয়, আচ্ছা ওয়েট, এক্ষেত্রে কি হয়, আমাদের এর মধ্যে যে তোমার ধরো অ্যাট্রাকশন ফোর্সটা থাকছে, সেটা নাই ইকুয়াল হতে পারে যে বিবির মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, সেটাও নাই ইকুয়াল হতে পারে এ বির মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স হচ্ছে সেটার জন্য। এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে তোমার অনাদর্শ দ্রবণ। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে অনাদর্শ দ্রবণ। তাহলে আমাদের অনাদর্শ দ্রবণের বৈশিষ্ট্য এটাই হলো যে এদের মধ্যে প্রত্যেকটা কণার বা প্রত্যেকটা অণুর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স যদি এক হবে এরকম কোনো কারণ নেই। আর আমরা দেখি যে প্রত্যেকটা উপাদানের তোমার গঠনের আকৃতি, রাসায়নিক উপাদান, ধর্ম সব ওরা বলছে সেম, ঠিক আছে, কোনো ডেভিয়েশন নেই, কোনো ভেরিয়েশন নেই, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেটা হয় না। প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটার আকার আকৃতি ডিফারেন্ট ডিফারেন্ট হতেই পারে, সেই জন্য সেটাই হচ্ছে আমাদের অনাদর্শ দ্রবণের বৈশিষ্ট্য। এবার যদি আমরা এটা বলে থাকি তার মানে নিশ্চয়ই এটা পি নট টি যেটা, সেটা পি নট এ এক্স এ আর পি নট বি এক্স বি কে সব ক্ষেত্রে তোমার ফলো করে চলে না। এবার যদি ধরো আমাদের এ এর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, সেটা যদি আমাদের বি বির মধ্যে যে এর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স বা বি বির মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, এই অ্যাট্রাকশন ফোর্সের থেকে যদি আমাদের এ বির যে অ্যাট্রাকশন ফোর্স, এ বির যে অ্যাট্রাকশন ফোর্স, সেই অ্যাট্রাকশন ফোর্সটা যদি কম হয়, যদি এটার থেকে যদি এই অ্যাট্রাকশন ফোর্সটা এদের মধ্যে যতটা ছিল এখান থেকে সেই অ্যাট্রাকশন ফোর্সটা কম হচ্ছে, মানে কি ওদের ওদের মধ্যে যে ফোর্সটা সেটা কম, তার মানে কি হবে, তার মানে সেখান থেকে যদি অ্যাট্রাকশন কম হয় তাহলে কি বাষ্পীভূত হবে বেশি, রাইট? যতটা বাষ্পীভূত হওয়া উচিত ছিল তার থেকে কি হবে, বেশি বাষ্পীভূত হবে, তো সেটাকে আমরা কি বলবো, পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি, ধনাত্মক বিচ্যুতি। আবার যদি ধরো আমাদের এরকম কোনো জায়গা থাকে যেখানে আমাদের বললাম যে এর মধ্যে যে আমাদের আকর্ষণ বল বা বিবির মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা হচ্ছে কম, কার তুলনায় এ বির মধ্যে যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে এটার থেকে বেশি, তাহলে কি অ্যাট্রাকশন ফোর্সটা এতটাই বেশি যে সেখান থেকে কি হচ্ছে, যতটা আমাদের যে গ্রাফটা পাওয়া উচিত ছিল সেটার থেকে আমাদের গ্রাফটা তাহলে কি হচ্ছে, কম হয়ে যাচ্ছে। বাষ্প যখন আমরা কম পাচ্ছি, যদি অ্যাট্রাকশন ফোর্স বেশি হয়ে যায় তো ডিস্টেন্সটাকে নিতে পারবে না, তখন আমাদের কি হবে, তখন এখান থেকে এটাকে আমরা কি বলবো, যতটা হচ্ছে তোমার মানে যতটা হচ্ছে হওয়া উচিত ছিল তার থেকে কম হচ্ছে, তো সেটাকে তখন আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে, কি হচ্ছে এটা, এক মিনিট দাঁড়াও, সেটা তখন আমাদের হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন বা ঋণাত্মক বিচ্যুতি। যদি অ্যাট্রাকশন ফোর্সটা যতটা হওয়া উচিত ছিল তার তুলনায় যদি কম হয়, তাহলে কি হবে, তার তুলনায় কম হলে কি অনেক বেশি পরিমাণে বাষ্পীভূত হবে, সেটাকে তখন আমরা বলবো পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি। যতটা হওয়া উচিত ছিল তার তুলনায় যদি বেশি হয় তাহলে তো বাষ্পীভূত হতে চাইবে না, তখন সেটা কি হয়, তখন যা মান পাওয়া উচিত ছিল তার তুলনায় আমরা কম মান পাবো, সেটা আমাদের হবে হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি।
এটা হচ্ছে আমাদের পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে আমাদের গ্রাফ। যা পাওয়া উচিত ছিল দেখো তার থেকে প্রত্যেকটা ক্ষেত্রে বেশি পাওয়া হচ্ছে, এটাই এই যে ডটেড লাইনটা এটা হচ্ছে আমাদের আইডিয়াল কেসের ক্ষেত্রে, আদর্শ দ্রবণের ক্ষেত্রে তার থেকে এখানে কি হচ্ছে বেশি হচ্ছে। আবার এক্ষেত্রে দেখো আদর্শ থেকে আমরা কম ভ্যালু পাচ্ছি, তাহলে এটাকে আমরা কি বলবো আমাদের নেগেটিভ ডেভিয়েশন, এটাকে আমরা বলবো আমাদের নেগেটিভ ডেভিয়েশন। তাহলে এই দুটো আমরা পোর্শন পাচ্ছি, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই দুটোর মধ্যে দিয়ে আমরা হচ্ছে অনাদর্শ দ্রবণকে তোমার ব্যাখ্যা করতে পারি। ক্লিয়ার? এবার এটাও খুব একটা ইম্পর্টেন্ট পোর্শন, আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটাকে আমরা বলি হচ্ছে সংখ্যাগত ধর্ম। সংখ্যাগত ধর্ম কি? যে ধর্মগুলো আমাদের কি ধরনের দ্রাবক বা কি ধরনের দ্রবণ হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে না, কিন্তু দ্রাবের প্রকৃতির উপরে ডিপেন্ড না করে দ্রাবের সংখ্যার উপরে ডিপেন্ড করছে, সেটাকে আমরা কি বলবো সংখ্যাগত ধর্ম। কি বলছি? যে দ্রবণের যেসব ধর্ম দ্রবণে দ্রবীভূত দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না, প্রকৃতির উপর নির্ভর করে না, কিন্তু দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবকণার সংখ্যার উপরে নির্ভর করে, তাকে আমরা কি বলি সংখ্যাগত ধর্ম। তাকে আমরা কি বলবো সংখ্যাগত ধর্ম। ঠিক আছে? এবার এই সংখ্যাগত ধর্ম আমাদের 4 টাইপের সংখ্যাগত ধর্ম আমরা দেখতে পাই, আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখবো। ফার্স্ট হচ্ছে আমাদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আমাদের যে বাষ্পচাপ আছে সেই বাষ্পচাপের আপেক্ষিক যে অবনমন সেই জিনিসটাকে আমরা কিরকম করে ডিফাইন করতে পারি। ধরো কি বলছে, যদি কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য, কোনো অনুদ্বায়ী মানে ভোলাটাইল হচ্ছে না, তড়িৎ অবিশ্লেষ্য বিশ্লেষিতও হচ্ছে না, কঠিন দ্রাবের লৌহ দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। আচ্ছা, আমরা ছবি ছবি এঁকে টেকে বুঝি, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের দ্রাবক, বিশুদ্ধ দ্রাবক এ, তাহলে এক্ষেত্রে বাষ্পচাপ কত ছিল? পি নট এ, বা আমি ধরলাম এটাকে আমি বলছি পি নট এ, ঠিক আছে পি নট এ। এবার এই দ্রাবকটার মধ্যে আমি একটা দ্রাব যোগ করলাম, যে দ্রাবটা আমার অনুদ্বায়ী, মানে ওই আগেরই কেস, ও বসেও থাকবে ওখানে, ও কোনো বাষ্পচাপও দেবে না, তাহলে সেখান থেকে কি হচ্ছে এখানে বাষ্পচাপ তাহলে কি হচ্ছে কমে যাবে এখান থেকে, এটাকে কভার, ডেফিনেটলি কভার্ড থাকবে এটা, সেখান থেকে কি হবে এটার যে বাষ্পচাপটা এই বাষ্পচাপটা হবে বেশি আর এই বাষ্পচাপটা আমাদের হবে হচ্ছে কম। কার জন্য কম? কারণ এখানে দ্রাবক, দ্রাবকটা আমাদের উদ্বায়ী, কিন্তু দ্রাবটা কি? দ্রাবটা হচ্ছে অনুদ্বায়ী, দ্রাবটা হচ্ছে এখানে আমাদের অনুদ্বায়ী, তাই দ্রাবটাকে আমি বলছি হচ্ছে বি। তাহলে এখানে ধরলাম আমি যে আমাদের যে এ এ এ মোল হচ্ছে আমাদের দ্রাবক আছে, আর দ্রাব আছে হচ্ছে আমাদের বি মোল, তাহলে এক্স এটা কি হবে এ বাই এ প্লাস বি, আর এক্স বিটা কি হবে বি বাই এ প্লাস বি। তাহলে প্রথমে এটার বাষ্পচাপ ছিল হচ্ছে পি নট, এটা ধরছি না, ধরলাম আদর্শ অবস্থায় আছে তো এই দ্রবণের হিসেবে ধরছি, তাহলে এটা হচ্ছে আমাদের পি নট। মানে এখন এর বাষ্পচাপ হচ্ছে পি, আর পিটা কিন্তু সব কন্ডিশনেই পি নটের থেকে ছোট, কারণ পি নটের মধ্যে খালি এক্স এ ছিল যে দ্রবীভূত হচ্ছিল, কিন্তু এখানে পি এর মধ্যে বিও আছে, যার জন্য কিন্তু কোনো বাষ্পচাপ পাওয়া যাচ্ছে না। তাহলে ফার্স্টে আমাদের বাষ্পচাপ ছিল পি নট, এখন আমাদের বাষ্পচাপ হলো হচ্ছে পি। এবার এটা কার সাপেক্ষে আমরা মেজার করছি? পি নটের আপেক্ষে, কার সাপেক্ষে মানে আমরা ডিটারমাইন করতে চাইছি, যেটা ছিল তার সাপেক্ষে, তাহলে এটা আমাদের হলো এটা আমাদের ছিল, তাহলে এই যে এই জিনিসটা তো কমে গেল, আলটিমেটলি এটা তো অবনমন হচ্ছে, পি নট ছিল পি হয়ে গেল, কমে গেল, এটার সাপেক্ষে কমে গেল, তাহলে এই যে বলছে যে এই যে জিনিসটা কমে যাচ্ছে এটা কার সাথে ইকুয়াল হবে? এক্স বির সাথে। কমাটা কার সাথে ইকুয়াল হবে? যে দ্রাবক কণার, এই যে দ্রাবর কোথায় গেল, যে দ্রাবের লঘু দ্রবণের দ্রাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান, কারণ যতটা পরিমাণে দ্রাব অ্যাড করা হয়েছে ততটা পরিমাণে এটা হচ্ছে কমে গেছে, তাহলে এই জিনিসটা আমাদের কি হবে এটার সাথে ইকুয়াল। বোঝা গেছে? এই জিনিসটা এটার সাথে আমাদের ইকুয়াল হচ্ছে, এটাই হচ্ছে আমাদের বাষ্পীভবনের মানে আমাদের আপেক্ষিক ভাবে যখন আমরা বলছি যে বাষ্পচাপের অবনমন হচ্ছে সেটার মান আমরা বুঝতে পারলাম। দেন কি, দেন হচ্ছে আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র। এই স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্কটাকে নিয়ে এবার আমাদের দেখতে হবে কি বলছে, যদি কোনো একটা দ্রাবকের মধ্যে আমরা কোনো কঠিন
অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য মানে কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য মানে কেউ কোনো কাজ করবে না, ও জাস্ট প্রেজেন্ট থাকবে, ওর কোনো কাজ নেই, ও না বাষ্পচাপ দিচ্ছে, না তড়িৎ বিশ্লেষিত হচ্ছে, কিচ্ছু করছে না, ও জাস্ট প্রেজেন্ট আছে, মানে ওই যে মানে বাস জিন্দা হু, मतलब যে জিন্দা লাশ টাইপের, কোনো কাজ করে না, ও জাস্ট আছে। क्यों है पता नहीं पर है। তাহলে এবার সেই দ্রাবকে দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয়, তাহলে সেটাকে আমরা বলবো সেই উক্ত দ্রবণের মোলাল গারত্বের সমানুপাতিক। উক্ত দ্রবণের যে মোলাল গারত্ব তার সাথে সমানুপাতিক, এটাকে আমরা একটু পরে বলছি। আচ্ছা, তাহলে বলছে যে যদি কোনো দ্রবণের নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বিভিন্ন অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন পদার্থের সমসংখ্যক গ্রাম অণু পৃথক পৃথক ভাবে দ্রবীভূত থাকে, তার প্রতি ক্ষেত্রে একই পরিমাণ স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে। আমরা কি বললাম যে এটা কিন্তু দ্রাবের প্রকৃতির উপরে নির্ভর করছে না, জাস্ট অণু সংখ্যার উপরে ডিপেন্ড করছে, সেজন্য কি ধরনের দ্রাবক সেটা ডিপেন্ড করবে না। যদি তড়িৎ অবিশ্লেষ্য হয়, অনুদ্বায়ী হয়, তাহলে যেই কোনো দ্রাবই হোক না কেন এই ক্যাটাগরির, সবার জন্যই কি হবে, সেম স্ফুটনাঙ্কের উন্নয়নই হবে। স্ফুটনাঙ্কের উন্নয়ন কেন হবে? যদি আমাদের কোনো একটা এমন দ্রাবক থাকে, পিওর দ্রাবক, ঠিক আছে, এবার এই পিওর দ্রাবকটা যদি আমাদের থাকে, এবার এটাকে আমরা স্ফুটনাঙ্কে নিয়ে যাব, এটাকে বয়লিং পয়েন্টে, সেটার জন্য আমাদের কিছু পরিমাণ একটা এখানে তাপ দিতে হবে। এবার এবার আমি যে তাপটা দেব, এবার এখানে কি আছে, এখানে এটার মধ্যে ওই আমাদের দ্রাবকের সাথে ওই ওই বস্তুগুলো আছে যেগুলো কোনো কাজ করে না। তাহলে এবার কি হবে, এবার একে যতটা হিট দিলে এটা তোমার স্ফুটনাঙ্কে পৌঁছাচ্ছিল, এখানে যখন আমি এমন কিছু উপাদান দিয়েছি যেগুলো তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী, তাহলে এগুলোকে নিয়ে এই জিনিসটাকে তোমার স্ফুটনাঙ্কে পৌঁছতে কি অনেকটা বেশি হিট দিতে হবে, অনেকটা বেশি হিট দিতে হবে। তাহলে যেই হিটটা আগে দেওয়া হচ্ছিল তার তুলনায় বেশি যদি আমরা হিট দিই, তাহলে কিন্তু সেটা সেই মানটাতে তোমার পৌঁছবে, রাইট? সেজন্য আমরা কি বলছি যে আগে যেই তাপটা দিতে হচ্ছিল তার তুলনায় কি আমাদের বেশি তাপ দিতে হচ্ছে, সেজন্য সেই যে তাপটা আমাদের বেশি দিতে হচ্ছে সেটাকে আমরা কি বলছি, স্ফুটনাঙ্কের উন্নয়ন। যদি এক্ষেত্রে আমাদের ধরো T1 তাপ দিতে হতো, তাহলে এক্ষেত্রে আমাদের T2 তাপ দিতে হচ্ছে, আর T2টা আমাদের কি হচ্ছে, গ্রেটার দেন T1। তাহলে এই যে টেম্পারেচারটা বেশি দিতে হচ্ছে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে, T2 মাইনাস T1, কতটা পরিমাণে বাড়লো, ডেল্টা টি, রাইট? মানে ডেল্টা টিটাকে কি বলেছে, যে সেই দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। সেই দ্রবণের মোলাল গাঢ়ত্বকে আমরা কি জানি, স্মল এম, স্মল এম। এবার এখান থেকে যদি আমাদের ডেল্টা টিবি, যদি আমি প্রপোর্শনালিটি থেকে যদি আমরা ইকুয়াল টু বসাই, তো সেটা কি হবে, আমাদের কেবি ইন্টু এম। এই কেবিটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ইবিউলিও স্কোপিক ধ্রুবক, ইবিউলিওস্কোপিক ধ্রুবক, বা এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে স্ফুটনাঙ্ক ধ্রুবক। আমি সরে গেলে এটাকে দেখতে পাবেন, বা আমরা বলে থাকি এটাকে স্ফুটনাঙ্ক ধ্রুবক, ইবিউলিওস্কোপিক ধ্রুবক বা স্ফুটনাঙ্ক ধ্রুবক। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, রাইট? তাহলে এই জিনিসটাকে এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এই যে ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু এম, জিনিসটাকে আমরা এখান থেকে পাচ্ছি। ওকে, এবার এখান থেকে আমরা যদি একটা গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি, দেখো যখন পিওর সলভেন্ট ছিল, যখন পিওর সলভেন্ট ছিল তখন এই টেম্পারেচারে হচ্ছে ও স্ফুটনাঙ্ক রিচ করছিল, কিন্তু যখন সেখানে আমরা সলিউশন আছে, যে সলিউশনের মধ্যে দ্রাবটা আমাদের সলিউটটা আমাদের কি আছে, আছে হচ্ছে আমাদের অনুদ্বায়ী, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে টেম্পারেচারটা এখানে পাচ্ছি, মানে ফার্স্টে টেম্পারেচারটা এখানে ছিল, দেন এখানে, তাহলে এই যে এদের মধ্যে গ্যাপ, এটাই হচ্ছে আমাদের ডেল্টা টিবি, এটাই হচ্ছে আমাদের ডেল্টা টিবি। বোঝা গেল? তাহলে এই ইকুয়েশন থেকে এটার মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এর মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের দ্রবণের হিমাঙ্কের অবনমন। মানে কি, যদি আমাদের কোনো একটা দ্রবণ থাকে, সেই দ্রবণের মধ্যে যদি আমরা কোনো একটা অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ মিশিয়ে ফিশিয়ে দিই, তাহলে আমাদের যে দ্রবণটা ছিল সেই দ্রবণটা নর্মালি যেই অবস্থায় হিমাঙ্কে পৌঁছতো তার তুলনায় অনেকটা আরো টেম্পারেচারটাকে কমাতে হবে তাকে হিমাঙ্কে পৌঁছানোর জন্য। কেন? কারণ তার মধ্যে কিছু এমন বস্তু আছে যারা কোনো কাজ করছে না, কিন্তু দে আর স্টিল দেয়ার। সেই জন্য এই ক্ষেত্রে আমাদের টেম্পারেচারটাকে যতটা কমানোর দরকার ছিল, এক্ষেত্রে আরো বেশি কমাতে হবে। তো যদি এক্ষেত্রে আমাদের T1 টেম্পারেচার দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে T2 টেম্পারেচার দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু T1টা বেশি, নো সরি দাঁড়াও, চিহ্নটা গল্প হয়ে গেছে,
T1টা বেশি, এখানে কি বললাম টেম্পারেচারটাকে বেশি কমাতে হবে, মানে T2টা কি কম, তাহলে T1টা হচ্ছে বেশি T2 থেকে। তাহলে এক্ষেত্রে আমাদের যে ডেল্টা টিএফ, মানে এদের মধ্যে যে ডিফারেন্স, সেই ডেল্টা টিএফ যেটা, সেটাও আমাদের প্রপোর্শনাল হবে কি মোলার যে গাঢ়ত্ব তার সাথে, যেটাকে আমরা বলি হচ্ছে স্মল এম দিয়ে। সেই ডেল্টা টিএফ ইকুয়ালস টু আমাদের কেএফ ইন্টু এম। এই কে এফ যেটা, এটা আমাদের একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ক্রায়োস্কোপিক ধ্রুবক বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, এটাকে আমরা বলে থাকি। এবার কি, এবার এখানে আমরা এটাকেও গ্রাফ দিয়ে বুঝবো, যে ধরো ফার্স্টে আমাদের যখন ছিল সেটাকে এই টেম্পারেচারে, যখন আমাদের হচ্ছে তোমার লিকুইড সলভেন্ট, তখন এই টেম্পারেচারে ও কিন্তু ওর হিমাঙ্কে পৌঁছে যাচ্ছে। যখন আমরা সলিউশন নিয়েছি তখন হচ্ছে এই টেম্পারেচার, মানে দেখো এতটা তোমার টেম্পারেচারটা বেশি ছিল, এই টেম্পারেচারে ও হিমাঙ্কে পৌঁছচ্ছে, সেখান থেকে টেম্পারেচারটা কিন্তু আরো কমাতে হচ্ছে, কমিয়ে নিয়ে তারপরে হচ্ছে ও ওর প্রেসারে পৌঁছচ্ছে। তাহলে সেটাকে আমরা কি বলি, এই যে ডিফারেন্সটা, এটাকেই হচ্ছে আমরা ডেল্টা ইএফ দ্বারা রিপ্রেজেন্ট করি, এটাকেই আমরা ডেল্টা ইএফ দ্বারা রিপ্রেজেন্ট করি। যেরকম দ্রবণের আমরা যখন তোমার স্ফুটনাঙ্কের উন্নয়ন দেখলাম, সেক্ষেত্রে আমরা যেমন দেখলাম যে বিভিন্ন, যদি আমাদের কোনো এমন তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ অনুদ্বায়ী, মানে তড়িৎ অবিশ্লেষ্য বা অনুদ্বায়ী আমাদের কোনো দ্রাবক থাকে, যে কোনো দ্রাবই হোক সে যদি তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী হয়, তার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই সেম পরিমাণে হচ্ছে এফেক্ট করবে, কারণ এখানে জাস্ট নাম্বারটার উপরে ডিপেন্ড করছে, কি ধরনের দ্রাবক তার উপরে কিন্তু ডিপেন্ড করছে না। ক্লিয়ার? এই জিনিসটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, রাইট? এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে যে কি কি ধরনের দ্রাবক সেটা ডিপেন্ড করে না, জাস্ট তার নাম্বারটার উপরে ডিপেন্ড করছে, জাস্ট তার নাম্বারটার উপরে ডিপেন্ড করছে। ওকে, এবার আমরা যেটা করব যে আমাদের অভিস্রবণ, আমরা অভিস্রবণ কাকে বলবো, যে যদি কোনো নির্দিষ্ট দ্রাবক ও দ্রাবক থেকে উদ্ভূত অসমান গাঢ়ত্ব বিশিষ্ট দুটি দ্রবণকে অথবা কোনো দ্রবণকে তার দ্রাবক থেকে অর্ধভেদ্য পর্দার ঝিল্লির দ্বারা পৃথক করে রাখলে নিম্নতর গাঢ়ত্বের উষ্ণতা থেকে উচ্চতর গাঢ়ত্বের উষ্ণতার দিকে, অথবা দ্রবণ থেকে দ্রবণে দ্রাবকে যে প্রবাহ হয় তাকে অভিস্রবণ চাপ, মানে অভিস্রবণ বলে। ওকে, কি বলছে, ধরো যদি আমাদের কোনো একটা এমন দ্রবণ থাকে যার একদিকে হচ্ছে গাঢ়ত্বটা বেশি, একদিকে হচ্ছে গাঢ়ত্বটা কম, মাঝখানে একটা কোনো অর্ধভেদ্য পর্দা দেওয়া আছে, তাহলে কি হবে, যে যার গাঢ়ত্বটা বেশি আর যার গাঢ়ত্বটা কম, সে গাঢ়ত্ব যার বেশি সে হচ্ছে তাকে কম গাঢ়ত্ব করার টেন্ডেন্সি হবে। তাহলে কি হবে, যে যার গাঢ়ত্ব কম সেদিক থেকে যার গাঢ়ত্ব বেশি তার দিকে হচ্ছে সলিউশনের ফ্লো হবে। কেন হবে, যাতে এর গাঢ়ত্বটা কমে যায়। ঠিক আছে, বা ফ্লো করতে করতে এটা ডাইলুট হবে, এর মধ্যে জল ঢুকবে, সলিউশন ঢুকে এটা কি ডাইলুট হতে থাকবে। এবার এই হতে হতে এই জিনিসটাকে আমরা কি বলবো, অভিস্রবণ। এটা কি দিয়ে হয়, এটা হচ্ছে একটা তোমার অর্ধভেদ্য পর্দা দিয়ে হয়, এটাকে আমরা বলছি হচ্ছে অভিস্রবণ। এবার অভিস্রবণ তো আমরা বুঝলাম, কিন্তু আমাদের বুঝতে কি হবে অভিস্রবণ চাপ। তাহলে আমরা আবার ছবি দিয়ে বুঝবো। এবার ধরো এখান থেকে অভিস্রবণ হচ্ছে, ঠিক আছে, যে এখানে হচ্ছে তোমার পিওর সলভেন্ট আর এখানে হচ্ছে আমাদের সলিউশন আছে। এবার কি হচ্ছে, যে এখানে তোমার ডিফারেন্স হওয়ার জন্য যেই দিকে হচ্ছে গাঢ়ত্বটা আমাদের বেশি, কম গাঢ়ত্বের থেকে বেশি গাঢ়ত্বের দিকে আমাদের সলভেন্ট হচ্ছে যাচ্ছে। ঠিক আছে, ভেরি গুড। আর যেই পরিমাণ চাপ এই যে পিস্টন দিয়ে বাইরে থেকে যেই পরিমাণ চাপটা দেওয়ার জন্য এই যে অভিস্রবণ যে হচ্ছে, চলাচল যে হচ্ছে, এই চলাচলটা বন্ধ হয়ে যায়, এই পার্টিকুলার চাপকেই আমরা কি বলবো, এই চাপটাকেই আমরা বলবো হচ্ছে অভিস্রবণ চাপ। এই চাপটাকেই আমরা কি বলবো, অভিস্রবণ চাপ। যদি ধরো জিনিসটাকে আমরা বা সংজ্ঞা হিসেবে আমরা লিখতে চাই, তাহলে আমরা লিখব যে কোনো দ্রবণ ও তার বিশুদ্ধ দ্রাবককে একটি অর্ধভেদ্য পর্দা বা ঝিল্লি দ্বারা পৃথক করে রাখলে বা পৃথক করে রেখে দ্রবণের ওপর যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করলে, সব থেকে কম যতটা চাপ যদি আমরা দিই, যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করলে
অভিস্রবণ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, সেই প্রযুক্ত চাপকে অভিস্রবণ চাপ বলে। সেই প্রযুক্ত চাপকে কি বলে? অভিস্রবণ চাপ বলে। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের অভিস্রবণ চাপ। এরপরে আরেকটা ছোট জিনিস থাকে যেটাকে বলা হচ্ছে তোমার হাইপারটনিক, আইসোটনিক আর হাইপোটনিক সলিউশন। এই জিনিসটা আমি আশা করি তোমরা জানো। এক্ষেত্রে কি হয় যে যদি ধরো আমাদের কোনো এমন দুটো সলিউশন থাকে যাদের মধ্যে হচ্ছে তোমার অভিস্রবণ চাপের হচ্ছে কম বেশি হওয়ার ব্যাপার আছে, তাহলে যার অভিস্রবণ চাপ হচ্ছে কম সেটা হচ্ছে অপরটার তুলনায় আমাদের কি হয়ে যাবে? হাইপো। যার অভিস্রবণ চাপ বেশি সেটা কি হয়ে যাবে? হাইপার। যে দুটোর অভিস্রবণ চাপ আমাদের সেম সেম থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? আইসোটনিক বলবো, রাইট? যদি আমাদের কোনো রেড ব্লাড সেল থাকে সেই রেড ব্লাড সেলকে যদি আমরা হাইপারটনিক, হাইপোটনিক আর আইসোটনিকের মধ্যে ঢোকাই, তাহলে হাইপোটনিকের মধ্যে ঢোকালে কি হবে? সেখানে বাইরে থেকে যেহেতু রেড ব্লাড সেলের মধ্যে আমাদের গাঢ়ত্বটা কি বেশি, আর হাইপোটনিক মানে এখানে গাঢ়ত্ব হচ্ছে কম, তাহলে কম গাঢ়ত্বের থেকে বেশি গাঢ়ত্বের দিকে হচ্ছে আমাদের সলিউশনটা ঢুকে সেটাকে ডাইলুট করার চেষ্টা করবে, তাহলে সেখানে কি হবে? এটা ফুলে যাবে। আইসোটনিকের ক্ষেত্রে কোনো রকমের কোনো প্রেশার হবে না। আর হাইপারটনিকের ক্ষেত্রে কি হবে? যে বাইরের যে গাঢ়ত্বটা, হাইপারটনিক দ্রবণ সেটা বাইরের গাঢ়ত্বটা কি বেশি, রাইট? আর ভেতরের গাঢ়ত্বটা কি কম। তাহলে সেজন্য কি হবে? যে ভেতরের থেকে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে সলিউশন যেতে থাকবে, আর এটা কি হবে? চুপসে যাবে। এটা কি হবে? চুপসে যাবে। এটা হচ্ছে একটা রেড ব্লাড সেলের উদাহরণ। এই উদাহরণটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে, সেজন্যই কিন্তু এই জিনিসটাকে আমি এখানে ছবির মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা কিন্তু আমরা টু সাম এক্সটেন্ট বলতে পারি যে আমরা একটা ক্রিস্প ফরম্যাটে আমাদের এই টোটাল যে চ্যাপ্টারটা তার কিন্তু একটা রিভিশন আমরা করে ফেলেছি, রাইট? তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আছে কিন্তু আমরা অনেক অনেক জিনিস আমরা দেখলাম, হয়তো নতুন না, এই জিনিসগুলো তোমরা আগেও পড়ে ফেলেছো, কিন্তু আমাদের কি হচ্ছে এখানে আমরা রিভিশনটা কিন্তু অনেক ভালোভাবে মানে তোমার ফরম্যাটে কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে আমি আশা করব যে তোমরা আজকের ভিডিওটা থেকে কিন্তু অনেক কিছু নতুন ভাবে, মানে নতুন ভাবে না হলেও তোমরা কিন্তু রিক্যাপিচুলেট বা রিক্যাপ কিন্তু অনেক ভালো মতো করে জিনিসগুলোকে তোমরা করতে পেরেছো। ঠিক আছে? তাহলে আমাদের পড়াশোনাটা অনেক ভালো করে করতে হবে, কারণ আমাদের এইচএস কিন্তু একদম সামনে চলে এসেছে। তোমরা ভালো মতো করে পড়াশোনা করতে থাকো, যে এবিটি এর সলিউশন গুলো আসছে সেগুলোকে ভালো মতো করে দেখো, ওয়ান শট গুলোকে দেখো। সমস্ত স্যার ম্যাডামরা কিন্তু অনেক এফার্ট দিচ্ছেন যাতে তোমাদের রেজাল্টটা এখান থেকে ভালো করে তোমরা আনতে পারো। ঠিক আছে? তাহলে আমি এটাই আশা করব যে তোমরা খুব ভালো মতো করে পড়াশোনা করতে থাকো, আর আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে। তার আগে অবধি ভালো মতো করে পড়াশোনা করো। কোনো যদি ডাউট থাকে কমেন্ট সেকশন আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা যেখানে ইচ্ছে তোমরা কিন্তু জানাতে পারবে। ঠিক আছে? টিল দেন, বাই বাই।